গোছানো পরিবার, আজ কোথাও কেউ নেই। এখনো ভাবি সাপটা সেদিন আমাকে কেন কামড়েছিল, আর তারপর থেকেই সবখানে সব সময় কেন সাপ দেখতাম আমি। আমার বিয়ে 3 বার পিছিয়েছিল। কেন কেন আম্মু যাবার পরেও আব্বু সব সময় তাকে দেখতে পেতেন? কেন তিনিও চলে গেলেন না ফেরার দেশে খুব রহস্যজনকভাবে? সবকিছু এত দ্রুত ভেঙে পড়ে কিভাবে? আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, আমার নাম আশিক। আজ যে ঘটনা আমি আপনাদের শোনাতে চাচ্ছি এটা নিছক কোনো ঘটনা নয়, বরং আমার নিজের জীবনের এক করুণ কাহিনী। আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছে? আমার সাথে এত কিছু কেন হলো? এটা কি কোনো পরীক্ষা, নাকি আমার কোনো অপরাধের শাস্তি? তা আমি জানি না। আমারও 8-10টা মানুষের মতো একটা স্বাভাবিক জীবন ছিল। ছোটখাটো ভুল তো সবারই হয়, কিন্তু আমার মনে পড়ে না আমি জীবনে কখনো বড় কোনো ভুল করেছি। আজও আমি এই বিষয়টা বুঝতে পারছি না যে আমার সাথে এরকম কেন হলো। আপনাদের অনেকেরই হয়তো আমার কথা শুনে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছি, আমার প্রার্থনা আপনারা কেউ যেন কখনোই এইরকম পরিস্থিতির সম্মুখীন না হন। আমি কুমিল্লার বাসিন্দা এবং 10 বছর আগে আমার কুমিল্লা টাউনে একটা বড় ডিপার্টমেন্টাল স্টোর ছিল। ওই দোকানের সেল ছিল প্রতিদিন বেশ ভালো রকমেরই। এর মধ্য থেকে আমি সব খরচ বাদে মাসে বেশ মোটা অঙ্কের টাকা সেভ করতাম। জীবন খুব শান্তিতে চলছিল। আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি। এত টাকা আসার পরও আমি কখনো সেটা নষ্ট করিনি। আমার বদভ্যাস বলতে যেটা ছিল তা হলো আমি প্রচুর পরিমাণে সিগারেট খেতাম। এর বাইরে আমি জীবনে কখনো কোনোদিন অন্য কোনো কিছু করিনি বা অন্য পথে পা বাড়াইনি। আমার সবকিছু তখন শুরু হলো যখন আমার বিয়ে ঠিক হলো। আমার অ্যারেঞ্জড ম্যারেজ হয়েছিল। আমার বিয়ের দিন একটি ঘটনা ঘটলো আমার সাথে। বিয়ের দিন কিভাবে জানি না, আমার ঘর থেকে একটা বিশাল বড় সাপ বেরিয়ে এলো এবং সে আমার পায়ে কামড়ও দিল। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি আইসিইউতে ছিলাম 3 দিন। বলতে গেলে আমার বাঁচার কথা না থাকলেও আমি জীবনের এই পরিণতি ভোগ করার জন্যই হয়তো বেঁচে গিয়েছিলাম। না হলে যে সাপটা আমাকে কামড়েছিল সেটা অনেক বিষাক্ত ছিল। আমার বাঁচা ছিল অসম্ভব। এই সব কিছুর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো আমাদের বাড়িতে সাপ কিভাবে এলো। কেউই বুঝতে পারছিল না যে সাপটা আসলে আসলো কোথা থেকে। আমি 1 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। যখন আমার স্বাস্থ্যের উন্নতি হলো তখন পুনরায় আবার বিয়ের তারিখ ঠিক করা হলো। আর আম্মুর কথা অনুযায়ী নজর থেকে বাঁচার জন্য এইবার বিয়েটা সীমিত লোকের উপস্থিতিতেই করানোর সিদ্ধান্ত হলো। আমরা মেয়ের বাড়িতে বসেছিলাম। বিয়ে পড়ানোর সময় যে কাজী সাহেব বিয়ে পড়াচ্ছিলেন তার সামনের টেবিলে আবার সেই বিষাক্ত সাপটিকে ফনা তোলা অবস্থায় দেখতে পেলাম। সাপটি দেখে আমি প্রচণ্ড ভয়ে জোরে একটা চিৎকার দিলাম আর সাথে সাথে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। চারপাশে হইচই শুরু হয়ে গেল। সবাই বলতে শুরু করলো জামাই বেহুশ হয়ে গিয়েছে। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বাড়ির বিছানায়। আমার পরিবার এবং শ্বশুর বাড়ির লোকেরা আমার চারপাশে দাঁড়িয়ে আছেন। আমি তাদের জিজ্ঞাসা করলাম, সাপটা কোথায়? মেরে ফেলুন, নইলে আবার আমাকে কামড়াবে। তারা আমার কথা শুনে অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। না তো, আমরা তো কোনো সাপ দেখিনি। বিয়ে পড়ানোর সময় অনেক লোক আমার চারপাশে দাঁড়িয়েছিল। আমার কাজিন,
শ্বশুর বাড়ির লোকজন, মা বাবা এবং অনেক বাচ্চাও সেখানে খেলছিল। এটা কিভাবে সম্ভব যে একা আমি শুধু সাপটাকে দেখলাম আর কেউই দেখতে পেল না? আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম ওই সাপ সামনের টেবিলেই বসা ছিল, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছিল না। তারা বলছিল হয়তো সেদিন সাপের কামড় খেয়ে আমার মনে সাপের ভয় ঢুকে গেছে, তাই সব জায়গায় সেটাকে দেখতে পাচ্ছি। সেদিন আমার বিয়ে হলো না। বাড়ি ফিরে আমার মা কোনো এক পীর সাহেবের কাছ থেকে আমার জন্য একটা তাবিজ নিয়ে এলেন আর আমার গলায় পরিয়ে দিলেন। তৃতীয়বার আমার বিয়ের তারিখ নির্ধারিত হলো। এবার ঠিক করা হলো শুধু বাড়ির লোকজনের উপস্থিতিতেই বিয়ে হবে। এইবার আলহামদুলিল্লাহ আমার বিয়ে কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হলো। কিন্তু ওয়ালিমা 1 মাস পিছিয়ে দেয়া হলো। বিয়ের পরদিন সকালে যখন আমি চোখ খুললাম তখন দেখলাম আমার স্ত্রী বিছানার পাশে চুপ করে বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সব ঠিক আছে তো? উত্তরে সে বলল, রাতে তুমি কি সব বলছিলে? আমি উঠে তাকে জিজ্ঞাসা করলাম, কি বললাম? সে বলল, তুমি রাতে অদ্ভুত ভাষায় কথা বলছিলে। কিছুক্ষণ তোমাকে ডাকার পরও তুমি ঘুম থেকে ওঠোনি। বারবার বলছিলে একে ছেড়ে দে, এ ছেলে মরতে চলেছে, ইত্যাদি। আমি আমার স্ত্রীর কথা শুনে ভাবছিলাম সে আমার সাথে মজা করছে, কারণ কথাগুলো সে বলছিল এবং সেই কথাগুলোর কোনো কিছুই আমি মনে করতে পারছিলাম না। আমি কি করব বুঝতে না পেরে আমার স্ত্রীর দিকে তাকিয়ে হেসে দেই। হাসতে হাসতে তাকে বলি, আমার সাথে মজা করছো? আমার কথা শুনে আমার স্ত্রী আমাকে বলে, বিয়ের দিনে কেউ মৃত্যুর কথা বলে কিভাবে? তার কথায় আমি স্পষ্ট বুঝতে পারলাম সে ভীষণ অসন্তুষ্ট হয়েছে আমার কথায়। আমি তাকে আর কিছু বললাম না। সারাদিন আমি চিন্তায় ছিলাম সে তার বাবা মাকে আবার এসব কথা বলে না ফেলে। আমাদের বিয়েটা ছিল অ্যারেঞ্জড ম্যারেজ। আমরা একে অপরকে একদমই চিনতাম না। সে আমার এই কর্মকাণ্ডের জন্য আমাকে পাগলও ভাবতে পারে, কিন্তু আমি একটু হাসি ঠাট্টা করে শেষে তাকে মানিয়ে নিলাম। পরের 3-4 দিন বেশ ভালোই কাটলো। তারপর আমরা প্ল্যান করলাম এবার আমাদের কোথাও যেতে হবে। পরদিন আমাদের সুইজারল্যান্ডের ফ্লাইট ছিল। আমরা বের হবার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ফ্লাইটের 1 ঘন্টা আগেই আমার মায়ের মৃত্যু হলো। হঠাৎ করেই আম্মুর এত জটিল স্ট্রোক হয়েছিল যে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। যেখানে কিছু সময় আগেও আনন্দের পরিবেশ ছিল, সেখানে এখন কেবলই শোকের ছায়া। আমার শ্বশুর বাড়ির লোকজনও আমার সাথেই ছিলেন। সবাই হাসি মশকরা করছিলেন, আমাদের বিদায় জানাতে এসেছিলেন। আমরা কিছু বুঝে ওঠার আগেই কি থেকে কি হয়ে গেল। আম্মু মারা যাবার পর আমি বেশ বড় সড়ো ধাক্কা খেয়েছিলাম। কিছুতেই মানতে পারছিলাম না আমার মা আর এই দুনিয়ায় নেই। দেখতে দেখতে আম্মুর 40 এসে গেল। বাড়িতে যেন এক শোকের পরিবেশ বিরাজমান। আম্মু চলে যাওয়ার পর আব্বু খুব বেশি একা হয়ে গিয়েছিলেন। তিনি নিজের ঘরে একেবারে নিজেকে বন্দি করে ফেললেন। একদিন রাতে আমার মনে হলো কেউ যেন আমার রুমের দরজায় ঠক ঠক করে কড়া নাড়ছে। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুললাম। বাইরে আব্বু দাঁড়িয়ে, তিনি জোরে জোরে হাসছিলেন। আমি আব্বুকে বললাম, কি হয়েছে? তিনি বললেন, আশিক দেখ, তোর মা ফিরে এসেছে। আব্বুর কথা শুনে আমার মনে হলো আব্বু কোনো স্বপ্ন দেখেছেন। কি বলছো তুমি? আম্মু কেন ফিরে আসবে? তিনি বললেন, বাবা, তোর আম্মুকে আমি আমার ঘরে দেখেছি। আব্বুর কথাগুলো শুনে মনে হলো তিনি খুবই চিন্তিত, আর এই চিন্তার কারণেই তিনি স্বপ্নটাকে সত্যি মনে করছেন। আমি তাকে নিয়ে ঘরে শুইয়ে দিলাম এবং তার পাশে বসে রইলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আর বলছিলাম আম্মু এই দুনিয়ায় নেই আর তাকে এই সত্যিটা মেনে নিতে হবে। বাবা এরপর চুপ হয়ে গেলেন এবং আমার কাছে পানি চাইলেন। আমি পাশে থাকা জগের দিকে তাকিয়ে দেখলাম জগ খালি। আমি জগটা তুলে নিলাম এবং পানি আনতে রান্নাঘরে চলে গেলাম। পানি ভরে এনে আমি আব্বুকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর নেই। বিছানায় কাত হয়ে শুয়েছিলেন। আমি তার কাছে গিয়ে দেখলাম তিনি অজ্ঞাত সারে ঘুমিয়ে আছেন। আমি তাকে ডেকে উঠাতে চাচ্ছিলাম না, তাই বিছানার পাশে টেবিলে পানির জগ রেখে দিলাম এবং ধীরে ধীরে দরজা বন্ধ করে বের হয়ে এলাম। সকালে যখন আমরা উঠলাম তখন দেখলাম আব্বু বেশ চুপচাপ হয়ে গেছেন। তার সাথে কথা বলতে চাইলে তিনি শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছিলেন। আমি আব্বুর হাত ধরলাম আর ডাইনিং টেবিলে নিয়ে এলাম। আমরা সেখানে বসে নাস্তা করতে লাগলাম। আমার স্ত্রীও সেখানে ছিল এবং কাজের মহিলার সাথে নাস্তা বানাচ্ছিল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? তিনি আমার দিকে তাকালেন
আশিক, আমি তোকে একটা কথা বলতে চাই, কিন্তু তোকে কথা দিতে হবে যে তুই আমার কথা বিশ্বাস করবি। অবশ্যই, বলো আব্বু, কি বলবে? গতকাল রাতে আমি তোর মাকে দেখেছিলাম। এটা আমার কোনো মনের ভুল না, আর আমি কোনো স্বপ্নও দেখিনি। আমি সত্যি তোর মাকে দেখেছি, আর শুধু রাতের বেলাতেই না, এখন ডাইনিং রুমে সে আছে, মানে তোর ওই পাশের চেয়ারটা, ওখানে সে বসে আছে। আব্বুর কথা শুনে আমি আমার পাশের চেয়ারে তাকালাম, কেউ নেই। আমার মনে হলো আব্বু হয়তো আম্মুর এই হঠাৎ মৃত্যুতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। আমি সময় নষ্ট না করে একজন সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট করলাম। আমার মনে হচ্ছিল আব্বু মনে খুব বেশি আঘাত পেয়েছেন, এই কারণেই তিনি প্রতিটি জায়গায় আম্মুকে দেখতে পাচ্ছেন। ডাক্তার সাহেবকে বাসায় ডেকে নিয়ে এলাম, কারণ আব্বু হাসপাতালে বা ক্লিনিকে যেতে ভয় পেতেন। ডাক্তার সাহেব আসার পর তিনি আব্বুর সাথে কথা বললেন এবং আমি যা ভেবেছিলাম সেটাই বললেন। তারও মনে হয়েছে আব্বু আর আম্মুর এই বিচ্ছেদের কারণেই মানসিকভাবে একদম ভেঙে পড়েছেন আব্বু। তিনি ওষুধ দিলেন এবং বললেন 1 সপ্তাহ পর এসে তিনি চেক আপ করবেন। আমি নিয়ম করে আব্বুকে সেই মেডিসিনগুলো খাওয়ালাম, কিন্তু পরের সপ্তাহে যখন ডাক্তার সাহেব এলেন এবং চেক আপ করলেন, তখন তিনি খুবই অবাক হয়ে গেলেন। ওষুধের কোনো এফেক্টই আব্বুর ওপরে পড়েনি। আব্বু আমাকে প্রশ্ন করলেন, বাবা, মানে আমি কি পাগলের মতো কথা বলছি? মানে তোমাদের কি মনে হচ্ছে আমি স্বাভাবিক নই? সত্যি কথা বলতে আব্বুর সব কথাই খুব স্বাভাবিক ছিল, শুধু একটা বিষয় যা স্বাভাবিকের বাইরে। তিনি বলতেন তিনি আম্মুকে দেখছেন এবং তার সাথে কথা বলছেন, কিন্তু জ্ঞান বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ তার এই কথায় বিশ্বাস করতে পারে না। দিন দিন আব্বুর আচরণ আরো অস্বাভাবিক হয়ে উঠল। আব্বু অন্যদের সামনে এমন সব কাজ করতে শুরু করলেন জানিয়ে মানুষ হাসি ঠাট্টা করত। যখন বাসায় কোনো অতিথি আসতো, তখন আব্বু একটা চেয়ারে আম্মুর জন্য খাবার রেখে দিতেন, বলতেন, আপনাদের ভাবি সামনেই বসে আছে, আবার খাওয়া শুরু করুন। এছাড়াও বাসার কর্মচারীদের বলতেন আম্মুর জন্য একটা প্লেট রাখার জন্য। আব্বুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। ডাক্তারের সঙ্গে যখন আলোচনা করলাম, তিনি বললেন আব্বুকে তাদের ক্লিনিকে ভর্তি করাতে হবে, তারা আব্বুকে পর্যবেক্ষণ করতে চায়। আমি দেরি না করে আব্বুকে একটি ক্লিনিকে ভর্তি করালাম। আমি আমার স্ত্রী প্রতিদিন আব্বুর সাথে দেখাও করতাম। ক্লিনিকে ওনার সব কথাই খুব নর্মাল ছিল। উনি আমাদের বেশ ভালোভাবে গুছিয়ে কথা বলতেন, কিন্তু আম্মুকে তিনি এখনো দেখতে পাচ্ছেন। এত সব মেডিসিন দেওয়ার পরও তিনি আম্মুকে দেখতে পাচ্ছেন। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, দেখো, আব্বুকে তো ক্লিনিকে রেখে কোনো লাভই হচ্ছে না, এর চেয়ে এটাই ভালো হয় না ওনাকে বাড়ি নিয়ে আসি। আমার স্ত্রী আমার কথায় সায় দিল। আমি কাজের লোকদের বললাম বাবার ঘর প্রস্তুত করতে, আজ সন্ধ্যায় আব্বু ফিরে আসবেন। এই বলে আমরা তখন ক্লিনিকের জন্যই বের হচ্ছিলাম। এই সময় আমার কাছে একটা ফোন এলো। একটা দুঃখের খবর শুনতে হলো আমাকে। আপনার বাবা ইন্তেকাল করেছেন। আমি মাটিতে বসে পড়লাম। আমার স্ত্রী আমাকে বুঝিয়ে শুনিয়ে ক্লিনিকে নিয়ে গেল। সেখানে গিয়ে আব্বুর ইন্তেকালের বিষয়ে জানতে চাইলাম। তারা সব বলল, আর এই পুরো ব্যাপারটাই ছিল আম্মুর ইন্তেকালের মতো, ঠিক যেমন আমার মায়ের ইন্তেকাল হয়েছিল একদম হঠাৎ করে, বাবারও তাই। আমি ডাক্তারদের কাছে এই ব্যাপারে প্রশ্নও করেছিলাম। ডাক্তারদের মতে এটা মারাত্মক হার্ট অ্যাটাক, এবং মানুষ যখন খুব বেশি ভয় পায় তখন এরকম হতে পারে। আমার বাবার কখনো হার্টের কোনো সমস্যা ছিল না, আমার মায়েরও না, এমনকি তাদের কোনো শারীরিক জটিলতাও ছিল না। রক্তচাপের কারণে যেভাবে দুজন মানুষের মৃত্যু হয়েছিল, সেটা আমার জন্য খুবই অসহ্যকর এবং বেদনাদায়ক। আমি এখনো মার চলে যাওয়ার শোক সামলে উঠতে পারিনি। এরই মধ্যে বাবাও আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম। দোকানে যাওয়াও প্রায় বন্ধ করে দিয়েছিলাম। আমার জীবনে যা ঘটেছে সেটাকে আমি দুনিয়ায় আল্লাহর পরীক্ষা ভেবে
চেষ্টা করছিলাম। দুনিয়ায় আসলে যেতেই হবে, কিন্তু এরপর যা ঘটল তাতে আমি বুঝতে পারলাম এটা আল্লাহর কোনো পরীক্ষা নয়, বরং কারো পরিকল্পনার অংশ। কেউ আমাদের জীবনটা বিষিয়ে দেওয়ার প্রবল চেষ্টা করছে, যাকে আমরা বলি কালো জাদু। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ স্বপ্নে দেখলাম আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠেছি। ওয়াশরুমের দরজা খুলতেই দরজার সাথে কিছু একটা ধাক্কা খেয়ে আমার দিকে ফিরে এলো। পরক্ষণই দেখলাম দরজার পেছন থেকে একটা বিশাল কালো ছায়া বের হয়ে এলো এবং আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয় পেয়ে পেছনের দিকে সরে গেলাম এবং বিছানায় পড়ে গেলাম। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ খুলে গেল। চোখ খুলতেই আমার হৃদস্পন্দন এতটাই জোরে হচ্ছিল যে আমি নিজেই তা শুনতে পাচ্ছিলাম। তারপর উঠে আমি নিজের চারপাশে ভালোভাবে দেখতে লাগলাম আমি কোথায় আছি। সেই স্বপ্নের খুব তীব্র প্রভাব পড়েছিল আমার উপরে। আমি ভয়ে চোখ খোলার সাহস পর্যন্ত পাচ্ছিলাম না। কোনো মতে সাহস করে চোখ খুলে দেখি আমার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। এর কিছুক্ষণ পরে আমি ওয়াশরুমের হ্যান্ডেল ঘোরানোর আওয়াজ পেলাম, যা আমি এই সময় কোনোভাবেই শুনতে চাইছিলাম না। ওয়াশরুমের দরজা আস্তে আস্তে খুলতে লাগলো। আমি দ্রুত উঠে ঘরের লাইট জ্বালালাম। ওয়াশরুমের দরজা যতটুকু খোলা ছিল ততটুকুই রইল। আমি সাহস করে সামনে এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখলাম ভেতরে কেউ ছিল না। এভাবেই আমার দিন কাটতে লাগলো। আমি স্বাভাবিক হওয়ার জন্য আবার ডিপার্টমেন্টাল স্টোরে যেতে শুরু করলাম, কিন্তু তাতেও আমার মন বসছিল না। আমি আবার সেখানে যাওয়া ছেড়ে দিলাম। দোকানে আমার একজন ম্যানেজার ছিল যে প্রতিদিন রাতের বেলা বাসায় এসে আমাকে হিসাব বুঝিয়ে দিত। যখন সে দেখলো দোকানের মালিক আর আসে না, তখন ধীরে ধীরে সে প্রতিদিন না এসে কোনো না কোনো ক্ষতির কথা বলতো। কখনো বলতো কোনো ক্রেতা টাকা নিয়ে পালিয়ে গেছে, আবার কখনো বলতো মালপত্র এক্সপায়ার হয়ে গেছে। প্রতিদিন এই একই কাহিনী। এদিকে আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আমাকে যেন ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। ঘর থেকে বের হওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি যদি বেরও হতাম তবে মনে হতো আমার সাথে খারাপ একটা কিছু হবে, আমি মরেও যেতে পারি। অদ্ভুত ধরনের একটা ভয় আমার ভেতরে বাসা বাঁধল। আমি যা যা ভাবতাম তা আপনাদের বললে অনেকেই হাসবেন। আমার মাথায় এমন চিন্তা আসতো, যদি ঘর থেকে বের হই এবং গাড়িতে আমার অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা যদি কোনো পুলিশের সাথে হয়, তাহলে অ্যাক্সিডেন্টে মরে না গিয়েও আমাকে তার হাতে মরতে হবে। এই চিন্তাগুলো এত দ্রুত আসতো যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম এবং সেগুলোকে সত্যি মনে করতাম। এর পেছনের কারণ হয়তো আমার জন্য আমার নিজের ঘর একটা জেলের মতো হয়ে গিয়েছিল এবং আমি সেখানে কয়েদির মতো জীবন কাটাচ্ছিলাম। একদিন বাসার কাজের মেয়ে আমার ঘরে আসে। তাকে খুব নার্ভাস লাগছিল। আমাকে বলল, ভাইয়া, ঘরের বাইরের দিকে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। কি হয়েছে তাতে? এতে চিন্তার কি আছে? বাচ্চাই তো দাঁড়িয়ে আছে। আমি মনে করেছিলাম হয়তো প্রতিবেশীর কারো বাচ্চা, কিন্তু আমার কাজের মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, বাইরে বাচ্চার সাথে খালাম্মা বসে আছে। এই কথা শুনে আমি হাঁ হয়ে তাকিয়েছিলাম। খালাম্মা বলে সে সম্বোধন করছিল আমার আম্মুকে। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তোমার মাথা ঠিক আছে? কি বকবক করছো? আমার কাজের মেয়ে কসম করলো। আমি বাইরে এসে দেখলাম কেউ নেই। সে তার বাচ্চাদের ডাকলো, তাদের মাথায় হাত রেখে বলল, ভাইয়া, খালাম্মা এইখানেই বসেছিলেন, তার সাথে একটা বাচ্চা ছিল। আমি একটুও মিথ্যা বলতেছি না। আমি কাজের মেয়েকে বললাম, তুমি তোমার বাচ্চাদের নিয়ে যাও, যখন তোমার আপা আসবে তখন তোমার সাথে কথা বলবো। কিন্তু আমার কথা উপেক্ষা করে সে সন্ধ্যার আগে আগেই তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেল। সে আমাদের অনেক পুরনো কাজের মেয়ে ছিল। মনে হচ্ছিল সে খুবই অস্বাভাবিক কিছু দেখে ফেলেছে এবং তার জন্য এখানে কাজ করাটা খুব কঠিন। অন্যদিকে আমি যেমন আচরণ করেছিলাম তাও স্বাভাবিক ছিল না। আমি বাড়ির বাইরে বের হওয়া একেবারেই ছেড়ে দিলাম। আমার স্ত্রীও এই কারণে বিরক্ত। আমাদের মধ্যে ঝগড়া শুরু হলো। অন্যদিকে আমার ব্যবসাও দিন দিন চরম ক্ষতিগ্রস্ত হচ্ছিল। একদিন খবর পেলাম আমার ম্যানেজার আমার দোকান দখল করে নিয়েছে। সে ভাড়া চুক্তি পরিবর্তন করে নিয়েছে, মালপত্র আমাকে ধোঁকা দিয়ে সাইনও করিয়ে নিয়েছে। আমার খারাপ সময়ের সুযোগ নিয়ে আখের গুছিয়েছে। আমি বাড়িতে বসেই 2-3 জন আইনজীবীকে সেখানে পাঠিয়েছিলাম, কিন্তু তারা এসে বলল আমাদের নাকি আদালতে যেতে হবে।
আইনজীবীদের মতে তার কাছে এত বেশি অথেন্টিক কাগজপত্র আছে যে আদালতে আমাদের পক্ষে কোনো কিছু প্রমাণ করা সম্ভব না। আমার দোকানটা ছিল 3 তলা একটি বিল্ডিং এর নিচতলায়। আমি ভাড়া নিয়েছিলাম। সেখানে কোটি কোটি টাকার মালপত্র ছিল, যা আমার ম্যানেজার জাল কাগজপত্র তৈরি করে সব নিজে নিয়ে নিয়েছে। আমি এই স্টোর তার কাছে বিক্রি করে দিচ্ছি এরকম। প্রথমে মা, পরে বাবা, আর এখন আমার একমাত্র আয়ের উৎসটিও আমার হাত থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, আচ্ছা, কোনো স্বাভাবিক মানুষের জীবনে কি এতটা ওঠানামা থাকতে পারে? কিন্তু আমার ক্ষেত্রে আমার বিয়ের পর শুধু বিপদ আর বিপদই এসেছে। এর পেছনে কি আসলে অন্য কোনো কারণ আছে? আমি বুঝতে পারছি না। একদিকে টাকা পয়সার অভাব, আর অন্যদিকে এই অদ্ভুত ঘটনা। আমি রাতে ঘরে ঢুকলাম, দেখি আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। অদ্ভুত সব চিন্তা আমার মাথায় ঘুরছিল, ঘুম আসছিল না। আমি বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। ওই রাতে একটা অদ্ভুত অস্থিরতা আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আমি বিছানায় উঠে বসলাম, আমার স্ত্রীকে ডাকতে লাগলাম। আমি শুধু একবার তাকে ডেকেছিলাম। সে আমার পেটে এমন জোরে লাথি মারলো, আমি বিছানা থেকে নিচে পড়ে গেলাম। মেঝেতে পড়ে ব্যথায় কোঁকাতে কোঁকাতে দেখলাম আমার স্ত্রী বিছানা থেকে উঠে গেল। তার চোখ সম্পূর্ণ বন্ধ। সে উঠে গিয়ে দেয়ালের পাশে একটা কোণে দাঁড়িয়ে গেল এবং দেয়ালের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো। সে এমন এক ভাষায় কথা বলছিল যা আমি আগে কখনো শুনিনি। তার কিছুক্ষণ পর সে আবার ফিরে আসে এবং বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। আমি হতবাক হয়ে যাই। খেয়াল করে দেখলাম সেই দেয়াল থেকে, যেখানে কয়েক মুহূর্ত আগে আমার স্ত্রী দাঁড়িয়েছিল কি সব বলছিল, সেখান থেকে একটি ছায়া বের হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে। তারপর সেটি আমার ঘরের দরজা দিয়ে বাইরে চলে গেল। আমি মেঝেতে পড়া অবস্থায় সেই দৃশ্য দেখেছিলাম। আমি ঘরের লাইট অন করলাম এবং দ্রুত স্ত্রীকে জাগালাম। সে হতবাক হয়ে আমার দিকে তাকালো। তুমি এত রাতে আমাকে কেন তুললে? তুমি এইমাত্র দেয়ালে উঠে কি করছিলে? সে বলল, তোমার মাথা ঠিক আছে? তুমি আমাকে ডেকে তুললে ঘুম থেকে এইমাত্র? তখন আমি নিজেই নিজের মানসিক আস্থার ওপর সন্দেহ পোষণ করতে লাগলাম। কিন্তু এসব যদি শুধু আমার সাথেই ঘটতো, তবে আমি ভাবতাম হয়তো আমার মাথায় সমস্যা আছে। কিন্তু আমার মৃত মাকে প্রথমে আমার বাবা দেখেছিলেন। আমার কাজের মেয়েও বলেছে আমার মৃত মাকে সে দেখেছে। তারপর বিয়ের সময় যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছিল এবং বিয়ের পরে যেভাবে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার সবটাই কি আমার ভুল? একদিন আমার এক বন্ধু আমার বাড়িতে এলো। আমি আমার বন্ধুর সাথে এই বিষয়ে কথা বলছিলাম। সে বলল, দোস্ত, মনে হচ্ছে এটা কোনো জাদুর লক্ষণ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছিস? সত্যি? বাসায় মায়ের মতো যাকে দেখা গিয়েছে আর বাবা যাকে দেখেছেন, তিনি কি আসলে আমার মা? না, এটা তোর মা নয়, বরং জিন, যারা কোন একটা রূপ নিয়ে এসেছে। তাহলে এর সমাধান কি? আমি কিভাবে মুক্তি পাবো বল? তুই কোনো হেল্প করতে পারবি? হ্যাঁ, একটা লোককে চিনি, চেষ্টা করলে আজ রাতেই তাকে নিয়ে আসতে পারবো। তারপর সেই রাতেই আমার বন্ধু একজন মৌলানা সাহেবকে নিয়ে এলেন। তার হাতে বড় একটা তসবিহ, যা তিনি লাগাতার পড়ছিলেন। পরে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার ঘর কোনটা, যেখানে আপনি ঘুমান? আমি তাদের আমার ঘরটা দেখিয়ে দিলাম। আমার বউ সেখানে বসেছিল। সে লাগাতার আমার দিকে রাগ নিয়ে তাকিয়েছিল, কারণ সে সব বিষয়ে বিশ্বাস রাখত না। কিন্তু আমি তাকে অনুরোধ করলাম, তাই সে আমার সাথে বসে পড়ল। সেই মৌলানা সাহেব আমার সামনে বসে কিছু পড়তে লাগলেন। পড়তে পড়তে আধা ঘন্টা পেরিয়ে গেল। আমি দেখলাম পড়ার সময় তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। মৌলানা সাহেব চোখ বন্ধ করলেন। আমি জানি না বুঝতে পারছিলেন কিনা, কিন্তু আমাদের চোখে সবকিছু স্পষ্ট ছিল যে তার নাক দিয়ে রক্ত পড়ছে। আমি আমার বন্ধুকে ইশারা করলাম তাকে জানাতে। আমার বন্ধু মুখে আঙুল দিয়ে শান্ত থাকতে বললেন। মৌলভী সাহেব কিছু একটা বিড়বিড় করে পড়ছিলেন। পড়া শুরু করার পর মনে হচ্ছিল যেন বাড়িতে কিছু গন্ডগোল হচ্ছে।
প্রথমে আমরা রান্নাঘর থেকে বটি পড়ার আওয়াজ শুনলাম। আমি আগে থেকেই বাড়ির কাজের লোকজনদের ছুটি দিয়েছিলাম। প্রথমে বাটিগুলো একটার পর একটা পড়ার আওয়াজ আসতে লাগলো। তারপর আবার সেই ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ, এবং সেটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমাদের ঘরের লাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেল। আমরা সেই মৌলানা সাহেবের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তার চিৎকার শুনে আমরা তিনজনই ভয় পেয়ে গেলাম। আমরা উঠে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, হঠাৎ করেই লাইট জ্বলে উঠল। আমরা দেখলাম পীর সাহেবের ওপর কিছু একটা ভর করেছে। তার চোখ লাল এবং তিনি আমাদের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলেন। তুই যা খুশি কর, আমাদের হাত থেকে রেহাই পাবি না। এভাবে কথা বলতে বলতে মৌলানা সাহেব অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরলে তিনি আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন খুবই চিন্তিত। তিনি নিজের জায়গা ছেড়ে উঠলেন আর আমার বন্ধুকে বাইরে যাওয়ার ইশারা করলেন। তারা দুজনই আমার সঙ্গে কথা না বলে সেখান থেকে বের হয়ে গেল। পরের দিন আমার বন্ধু বলল, মৌলানা সাহেব বলেছেন আমাদের উপর খুবই বিপজ্জনক জাদু করা হয়েছে। এই জাদু এত শক্তিশালী যে এর প্রভাব শেষ না হওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব না। আমার কপাল ভালো যে আমি বেঁচে গেছি, নাহলে জিনরা আমাকেও মেরে ফেলতো। আমি জিজ্ঞাসা করলাম, এই জাদুর উদ্দেশ্য কি? এটা কেন করা হচ্ছে? আমার বন্ধু বলছিল, মৌলানা সাহেব বলেননি জাদু কে করাচ্ছে, কিন্তু তার কথা মতোই যেই করাচ্ছে তার উদ্দেশ্য হলো আমার সর্বনাশ করা, আমাকে ধ্বংস করা, রাস্তায় নামিয়ে আনা। আমি এই ব্যাপারে আমার বউয়ের সাথে কথা বললাম। তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে এসবের জন্য সে প্রস্তুত ছিল না এবং বলছিল মৌলানা সাহেব একটা ফ্রড, আমার কাছ থেকে টাকা তোলার জন্য এমন কথা বলছে। যখন বউ বলল তখন আমি গুরুত্ব দিলাম না। আগে আমি আমার উপরের ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলাম, কিন্তু খরচ বেশি ছিল আর ভাড়া কম আসছিল, আর তাই ওপরের অংশ খালি করে সেটাকে বন্ধক দিয়ে দিলাম। এই বন্ধকের টাকাও ধীরে ধীরে শেষ হয়ে গেল। পরে আমি নিজের অংশটাও বন্ধক দিয়ে নিজে ভাড়া থাকলাম। কিন্তু বড় সমস্যা ছিল, আমার নিজের কোনো রোজগার ছিল না। আমি এমন কিছু খুঁজছিলাম যাতে বাসায় বসেই খেতে পারি, কারণ আপনাদের বিশ্বাস হোক বা না হোক আমি বাইরে যেতে পারছিলাম না। কিছু করার শক্তি আমার মধ্যে একেবারেই ছিল না। একদিন আমার বউ এসে আমাকে বলল সে আমার সাথে আর থাকতে চায় না, তালাক চায়। আমি অনেক মিনতি করলাম, হাতে পায়ে পড়লাম, লাভ হলো না। আমি জানতাম সে কিছু একটার কারণে প্রভাবিত। সত্যি বলতে মনে হচ্ছিল সে আমার বউ নয়, বরং কেউ অন্য একজন কথা বলছে। পরিশেষে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল। আমি একা হয়ে গেলাম। একাকিত্বকে সঙ্গী করে জীবন কাটাতে লাগলাম। এক রাতে নিচে গ্যারেজ থেকে কিছু জিনিস নিতে গিয়েছিলাম। যখন ফিরে আসছিলাম, সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন মনে হলো আমার পেছনে কেউ সিঁড়ি দিয়ে চলছে, পেছন পেছন আসছে। আমি যখন থেমে ফিরলাম তখন সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। আমি আবার সিঁড়ি চড়তে লাগলাম, কেউ আমার পেছন পেছন আসছে। এইবার আমি অতিরিক্ত ভয় পেলাম। আমি হঠাৎ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে লাগলাম। এসে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমার পেছনে যে ছিল তার দৌড়ানোর আওয়াজ এখনো শুনতে পাচ্ছিলাম। তারপর সে আমার ঘরের কাছে এসে পৌঁছালো এবং মনে হলো বাইরে ছিল এবং আমার ঘরে ধাক্কা দিচ্ছিল। আমি খুব ভয়াবহ অবস্থার সম্মুখীন হলাম। ঘরের ভেতরেই বসে থাকলাম। বন্ধুকে ফোন দিলাম। আমার বন্ধু ফোন পেয়ে বাসায় এলো। বন্ধু যখন এলো তখন কিছুটা শান্তি পেলাম। আমার বন্ধু আমাকে বোঝাতে শুরু করলো, যাই হোক ভাই, জীবন এভাবে কাটবে না, তোর চিকিৎসা করাতে হবে আর মানতে হবে যে তোর উপরে কালো জাদু করা হয়েছে। কিন্তু আমি আমার বন্ধুর কথা শুনলাম না। তারপর যখন আমার সব টাকা শেষ হয়ে গেল তখন বাধ্য হয়ে বাড়ি বিক্রি করতে হলো। বাড়ি বিক্রি করে আমি ধারের সব টাকা ফেরত দিলাম আর বাকি টাকায় ভাবলাম কিছু একটা করব। আমার এক বন্ধু আমাকে পরামর্শ দিল, তুই কিছু দোকান কিনে ভাড়া দিয়ে দে। এটা বেশ ভালো পরামর্শ ছিল, কারণ এতে টাকা বাড়িতে বসে বসে আসবে। আমি কিছু টাকা দিয়ে দোকান কিনলাম, কিছু শেয়ার মার্কেটে বিনিয়োগ করলাম আর কিছু টাকা ব্যাংকে রেখে দিলাম। একদিন আমার এক পুরনো বন্ধু আমার বাড়িতে এলো। এসে আমার অবস্থা দেখে ওর চোখে পানি চলে আসলো। বলল, দোস্ত, তুই না নামাজ পড়িস না আল্লাহর কাছে দোয়া চাস। তুই নামাজ পড়, কোরআন পড়, তোর সমস্যা চলে যাবে। এটাই ছিল প্রথমবার যখন কেউ আমাকে নামাজ পড়ার পরামর্শ দিল। আমি আজ পর্যন্ত কখনো নামাজ
নামাজ পড়িনি। যখন আমার বন্ধু চলে গেল তখন আমি ওয়াশরুমে গিয়ে উজু করলাম। বাইরে এসে জায়নামাজ বিছালাম। হঠাৎ মনে হচ্ছিল যেন সামনে থেকে একটা ছায়া সরে গেল। আমি এটার উপর গুরুত্ব দেইনি, বরং চুপচাপ নিয়ত করে নিলাম। পুরো নামাজের সময় এমন লাগছিল যেন চারপাশ থেকে কেউ আমাকে বিরক্ত করে যাচ্ছে। আমি চোখ বন্ধ করেছিলাম, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম আমি জায়নামাজ থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি। এটা খুব অদ্ভুত ছিল। আমি জানি না কে আমাকে জায়নামাজ থেকে তুলে এত দূর নিয়ে এসেছে। আমি ভীত হয়ে নিয়ত ভেঙে দিলাম এবং ঘর থেকে বের হয়ে গেলাম। আমি আমার বন্ধুকে ফোন করে সবকিছু বললাম। সে বলল, তুই মসজিদে গিয়ে নামাজ পড়। যখন এশার আজান হলো তখন আমি নামাজ পড়তে গেলাম। যখন আমি মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম মনে হলো যেন কিছু একটা আমাকে থামিয়ে দিচ্ছে। মাথা ঘুরতে লাগলো আমার। আমি ভেতরে ঢুকতে পারছিলাম না। একজন নামাজি যখন আমার এই অবস্থা দেখলো তখন সে আমাকে হাত ধরে ভেতরে নিয়ে আসলো, আমাকে পানি দিল এবং পরে জিজ্ঞাসা করলো, কোন সমস্যা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম এবং অজু করতে চলে গেলাম। অজু করার পর আমি যখন ভেতরে গিয়ে সারিতে দাঁড়িয়ে গেলাম আবার সে একই অনুভূতি। মনে হলো আমার চারপাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি নামাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। যখন আমার চোখ আমি খুললাম আর রুকুতে গেলাম তখন দেখলাম আমি অন্য কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দু একজন আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইমাম সাহেব আমাকে বললেন, আপনার কোনো সমস্যা আছে? আমি কান্না করতে করতে বিয়ের পর থেকে যা যা ঘটেছে সব বললাম। তিনি ফোনে আমার সামনেই কাউকে কল দিলেন। ইমাম সাহেব আমার মায়ের নাম জানতে চাইলেন। যার সাথে ফোনে কথা বলছিলেন তাকেও জানিয়ে দিলেন। তারপর তিনি বললেন, আপনি কাল আমার কাছে আসেন, আমি আপনাকে বিস্তারিত জানাবো যে আপনার সাথে সমস্যা কি হয়েছে। পরের সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন মনে হলো আমার মাথার তলায় কিছু একটা ঠেকছে। আর সেখানে একটা না বরং বেশ কিছু জিনিস ছিল যা আমার মাথায় চাপ প্রয়োগ করছিল। আমি উঠে দাঁড়ালাম, বালিশের কাভার খুলে তার ভেতরে হাত দিলাম। তখন অনেকগুলো পেরেক আমি পেলাম। আমি বালিশের ভেতর হাত দিয়ে পেরেকগুলো বের করলাম। সেগুলো যেন শেষই হচ্ছিল না। আমার ধারণা সেখান থেকে প্রায় 5-6 ডজন পেরেক বের হলো। এরপর আবার হাত দিলাম। এবার কাগজ বের হতে শুরু করলো। সেগুলো কোনো তাবিজ ছিল যার উপরে স্পষ্টভাবে লেখা ছিল, ধ্বংসের সময় তখন যখন দুপুরে জোহরের সময় হলো। আমি এই সব কিছু নিয়ে ইমাম সাহেবের কাছে গেলাম আর বললাম, দেখুন এসব কি বের হয়েছে বালিশ থেকে। আমি আমার বালিশ অনেকদিন ধরেই ব্যবহার করছিলাম, কিন্তু এই পেরেকগুলো আর তাবিজ এর আগে কখনোই দেখিনি। ইমাম সাহেব বললেন, আমি আপনার ব্যাপারে ওস্তাদের সাথে কথা বলেছিলাম। সকালে ফজরের সময় আমার ওস্তাদের কাছে ফোনও আসলো। তিনি জানালেন আপনার উপরে খুব খারাপ কিছুর প্রভাব পড়েছে, আর জাদুর মাধ্যমে যাকে আপনার কাছে পাঠানো হয়েছে সে আমার ওস্তাদের উপরেও আক্রমণ করেছে। আমার ওস্তাদ আপনার চিকিৎসা করতে অস্বীকার করেছেন। কোনো শক্তিশালী পীরের কাছে যান, পরামর্শ গ্রহণ করুন। এটা কাটানো এত সহজ না। ইমাম সাহেবের এই কথাগুলো আমার উপরে আরো বেশি প্রভাব ফেলেছিল। আমি বারবার কে কালো জাদু করিয়েছে তার নাম জানতে চাই, কিন্তু আমাকে জানানো হয় যদি তার নাম বলা হয় তবে যে ব্যক্তি এই নাম বলবেন তার মৃত্যু অবধারিত। আমার আর কিছুই করার ছিল না। এরপর আবার আগের ঘটনার পুনরাবৃত্তি। দোকানদাররা আমার ভাড়া দেয়া বন্ধ করে দিল। তারপর তারা সেই জায়গাটাও দখল করে নিল। স্টক এক্সচেঞ্জে আমার সব টাকা ডুবে গেল, আর যে ব্যাংকে টাকা ছিল সেটা ব্যাংক থেকে তুলতে গিয়ে রাস্তায় বন্দুকের মুখে সব টাকা ছিনতাই হয়ে গেল। চারপাশে যত বিপদ সব আমার উপরে এসে পড়ছিল। মনে হচ্ছিল আত্মহত্যা করব, কারণ আমার তো আর কিছু করার ছিল না। একদিন আমার এক বন্ধু বলল, আমার পরিচিত এক পীর সাহেব আছেন, তুমি সেখানে যাও, হয়তো তোমার চিকিৎসা হতে পারে। যখন একটু আশা দেখতে পেলাম আমি তৎক্ষণাৎ সেখানে রওনা দিলাম। আমি যখন সেখানে যাচ্ছিলাম আমাকে কেউ বা কিছু এমন জোরে একটা ধাক্কা দিল যে আমি প্রায় গর্তে পড়ে যাচ্ছিলাম। কোনো রকমে আমি সেখানে পৌঁছাই। উনি আমাকে বসান। উনি বললেন, আপনার উপরে ভয়ানক জাদু করা হয়েছে। উনি কিছু তাবিজ দিলেন আর বললেন, বাড়ি গিয়ে এগুলো নিয়ে কিছু একটা করতে হবে। আমি ওনার হাতিয়া দিয়ে বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে পকেটে হাত দিতেই দেখি তাবিজগুলো অদৃশ্য হয়ে গেছে। পরে আবারও একজন বললেন যে সিলেটে একজন খুব বড় পীর সাহেব আছেন,
আমি সেখানে গেলাম। তখন আমার মাথায় কি ভর করলো আমি জানি না, আমি পীর সাহেবের ওপরেই হামলা করে দিলাম। ওনার মুরিদ ওনাকে বাঁচালো। উনিও একই কথা বললেন, আপনার উপরে ভয়ানক জাদু করা হয়েছে। আমি আবার হতাশ হয়ে ফিরে আসি। ব্যাপারটা অদ্ভুত ছিল, কারণ সবাই বলছিল জাদু করা হয়েছে, কিন্তু চিকিৎসার জন্য কারো কাছেই সাহায্য পাচ্ছিলাম না। এই হলো আমার ভাগ্য। এরপর আমি অনেক জায়গায় চাকরি করার চেষ্টা করেছি, কিন্তু বের করে দেয়া হয়েছে আমাকে। কখনো মিথ্যা অপবাদ, আবার কখনো বিনা নোটিসে। আপনাদের মধ্যে কেউ আন্দাজও করতে পারবেন না যে আমি এখন কতটা কষ্টে আছি। আমি আমার যৌবনে কেমন জীবন কাটিয়েছি, আর এখন কতটা লজ্জায় পড়তে হচ্ছে। আমি পুরোপুরি যেন এক জীবন্ত ভগ্নাংশ হয়েই নিজের জীবন যাপন করছি। একজন বৃদ্ধ মহিলা আছেন যিনি আমাকে একটি ঘর দিয়েছেন। এই ঘটনা আমি আপনাদের জানাচ্ছি আমার পাশের বাড়ির একটি ছেলের মোবাইল থেকে। সে প্রায়ই তার মোবাইল নিয়ে আমার কাছে আসে এবং আমরা দুজন মিলে ভূত.com শুনি। কয়েকদিন ধরে ভাবছিলাম, সাহস হচ্ছিল না ঘটনা পাঠানোর। আমি শুধু চাই আমার জীবনের শেষ বছরগুলো একটু মর্যাদার সঙ্গে কাটাতে। ছোটখাটো প্রয়োজনের জন্য মানুষের কাছে হাত পাততে যেন না হয় আমাকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাকিটা জীবন আমি এভাবেই পার করতে পারি, একটু মান সম্মানের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, সিফাত আলম এই ঘটনাটি কালেক্ট করেছেন, এবং এই ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আজকের এই লিঙ্কটি আপনি শেয়ার করুন আপনার পরিচিত মানুষদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com এর সমস্ত শ্রোতাবৃন্দ। আমি সাজ্জাতুল ইসলাম রিফাত গাজীপুর থেকে লিখছি, তবে আমার শেকড় গেঁথে আছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। আজ যে ঘটনাটি আমি আপনাদের সামনে তুলে ধরব তা নিছক কোনো গল্প নয়, বরং প্রতিহিংসার এক ভয়াবহ দলিল। ঘটনাটি আমার বন্ধু এনায়েত করিমের কাছ থেকে শোনা, যা ঘটেছিল তার হোস্টেলের শিক্ষক হাবিব স্যারের পরিবারের সাথে। সময়টা 1989 সাল। রংপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছের এক নিভৃত গ্রাম। বিজলিবাতির ছিটে ফোঁটা নেই। সন্ধ্যার পর গ্রাম জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার আর পিনপতন নীরবতা। সেই গ্রামেই হাবিব স্যারের নানা বাড়ি। ঘটনাটি ঘটেছিল হাবিব স্যারের খালা, নাম আরিফা, ছদ্মনাম, যার বয়স তখন মাত্র 13। ভৌতিক পৃথিবীর কিছু অলিখিত নিয়ম থাকে। কিছু সত্তা বছরের পর বছর অপেক্ষা করে শুধু একটা সুযোগের জন্য। আরিফা খালার জীবনে সেই কাল রাত কিভাবে নেমে এসেছিল, চলুন সেই ঘটনাই শুনি। গ্রামের শেষ প্রান্তে আরিফাদের বাড়ি। বাড়ির সীমানা ঘেঁষে একটি বিশাল পুরনো আমবাগান। স্থানীয়রা বলেন সীমান্তের ধারের এই গাছগুলোতে দিনের বেলাতেও এক ধরনের ভারী বাতাস জমে থাকে। সেদিন বিকেলে পাড়ার সমবয়সীদের সাথে গোল্লাছুট খেলে বাড়ি ফিরছিলেন আরিফা। পশ্চিম আকাশে তখন সূর্য ডুবুডুবু। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্ত। আলো আঁধারির সেই সন্ধিক্ষণে মানুষ আর অশরীরীদের জগৎ থাকে একে অপরের খুব কাছাকাছি। আমবাগানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা। আরিফা দ্রুত পায়ে হাঁটছিলেন। হঠাৎ একটি বড় আম গাছের নিচে আসতেই তার ডান পাটা নরম এবং ঠান্ডা কিছুর ওপর পড়ল, অনেকটা কলার মোচা বা পিচ্ছিল কোনো লতার মতো। কিন্তু মুহূর্তের জন্য আরিফার মনে হলো জিনিসটা নড়ে উঠল। হাড় হিম করা এক অনুভূতি পায়ের নিচ থেকে সোজা মাথায় উঠে গেল, কিন্তু তিনি ওদিকে একবারও তাকালেন না। এক
অজানা আতঙ্কে দৌড়ে ঘরে ঢুকে পড়লেন। সেদিন রাত পর্যন্ত সব স্বাভাবিক ছিল। বিপত্তি বাঁধল মাঝরাতে। গভীর রাতে হঠাৎ আরিফার ঘর থেকে অদ্ভুত গোঙানির শব্দ আসতে শুরু করলো। বাড়ির সবাই দৌড়ে গিয়ে যা দেখল তা কোনো 13 বছরের কিশোরীর আচরণ হতে পারে না। আরিফা তার বিছানায় বসে আছে, কিন্তু তার বসার ভঙ্গি মানুষের মতো নয়। মেরুদণ্ড বাঁকিয়ে, ঘাড়টা অদ্ভুতভাবে কাত করে সে এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর মুখ দিয়ে অনর্গল গালিগালাজ বের হচ্ছে। বাড়ির লোকজন ভয়ে কুঁকড়ে গেল। আরিফার বাবা সাহসের সঞ্চার করে কাছে গিয়ে যেই স্পর্শ করতে গেলেন, আরিফা এক ঝটকায় ওনাকে সরিয়ে দিল। ওইটুকু মেয়ের গায়ে তখন 10 জনের শক্তি। সে হিস হিস করে উঠল, আমি ওকে নিয়ে যাব। সেই রাতটা ছিল নরকের মতো। পরদিন সকালে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আরিফার জিনে ধরার খবর। ওই সময়ে গ্রামের একমাত্র ভরসা কবিরাজ বা ওঝা। আরিফার বাবা খোঁজ পেলেন 2 গ্রাম দূরের এক নামকরা কবিরাজের। যোগাযোগ ব্যবস্থা তখন নাজুক, তাই পায়ে হেঁটেই রওনা দিলেন তিনি। পরদিন সকালে কবিরাজ এসে উপস্থিত হলেন। বাড়ির উঠোনে মাটির ওপর একটা সুরক্ষা বৃত্ত বা হিসার টানা হলো। আরিফাকে অনেক ধস্তাধস্তি করে সেই বৃত্তের মধ্যে বসানো হলো। কবিরাজ কিছু একটা পড়লেন। সরিষা ছিটিয়ে দিতেই আরিফার শরীরটা কেমন যেন বেঁকে গেল। শুরু হলো এক অসম লড়াই। কবিরাজ তার অভিজ্ঞতার সবটুকু দিয়ে সেই অশরীরীকে বন্দী করার চেষ্টা করলেন। দীর্ঘক্ষণ মন্ত্রপাঠের পর আরিফা স্থির হলো, কিন্তু তার চোখের চাহনিতে ছিল তীব্র ঘৃণা। কবিরাজ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, কে তুই? কেন এই নিষ্পাপ মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? উত্তরে আরিফা তাচ্ছিল্যের হাসি হাসল। কবিরাজ আবার চাপ দিলেন। এবার আরিফার মুখ দিয়ে বের হলো সেই লোমহর্ষক সত্য। আরিফার মুখে সেই জিনটি বলল, আমার নাম দিয়ে তোর কোনো কাজ নেই। আমি মাগরিবের ওয়াক্তে ওযু করে নামাজ পড়তে যাচ্ছিলাম, তখনই সর্পকায়া ধারণ করেছিলাম। এই মেয়ে আমার শরীরে পা দিয়েছে। উপস্থিত সবার রক্ত ঠান্ডা হয়ে গেল, কারণ সে বলল শাস্তি হিসেবে সে চায় মৃত্যু। জিনটি নিজেকে পরহেজগার দাবি করে। কবিরাজ নরম সুরে বললেন, ও ভুল করেছে, ও তো মানুষ। মানুষ তো তোদের দেখতে পায় না। আরিফার ভেতরের সত্তা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর পরিবেশ কাঁপিয়ে চিৎকার করে বলল, আমার অভিধানে ক্ষমা নেই। তবে ওকে যদি বাঁচাতে চাস, আজকে একটা আস্ত ঘাসি দিতে হবে সেই আম গাছের নিচে। কবিরাজ রাজি হলেন। তিনি জানতেন এই ধরনের শক্তিশালী জেদি জিনের সাথে তর্কে যাওয়া মানে রোগীর প্রাণ সংশয়। তিনি জিনকে কসম কাটালেন যে এই ভোগ পাওয়ার পরে সে আরিফাকে আর বিরক্ত করবে না। জিন সম্মতি দিল, তবে যাওয়ার আগে একটা শেষ হুঙ্কার দিয়ে গেল, যদি তার কথা না শোনা হয় তাহলে কেউ বেঁচে থাকবে না। আরিফা জ্ঞান হারালেন। কবিরাজ তার গলায় একটা শক্ত ধাতব তাবিজ পরিয়ে দিলেন এবং সতর্ক করে দিলেন এই তাবিজ যেন ভুলে ওর শরীর থেকে না নামে। এটাই ওর রক্ষা কবচ। পরদিন নিয়ম মেনে আম গাছের নিচে কালো পাঁঠা বলি দেয়া হলো। আরিফা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু সেই আম গাছটার দিকে তাকালে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠত। 6 মাস কেটে যায়। আরিফা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, খেলাধুলা করছে। বাড়ির সবাই সেই বিভীষিকাময় স্মৃতি ভুলতে বসেছে, কিন্তু বিপদ যে নিঃশব্দে ওঁত পেতে থাকে তা কেউ বোঝেনি। একদিন বিকেলে খেলা শেষ করে আরিফা বাড়ি ফিরল। হাত মুখ ধোয়ার সময় তার বাবা খেয়াল করলেন আরিফার গলায় সেই তাবিজটি নেই। বাড়িতে হুলস্থুল পড়ে গেল। আরিফাকে জিজ্ঞেস করা হলো, কিন্তু সে কিছুই মনে করতে পারল না। কোথায়, কখন, কিভাবে সুতা ছিঁড়ে তাবিজ পড়ে গেছে তার কোনো হদিস নেই। আরিফার বাবার বুকটা ধক করে উঠল। কবিরাজের সেই সতর্ক বাণী তার কানে বাজতে লাগলো। দেরি না করে তিনি আবার সেই কবিরাজের উদ্দেশ্যে রওনা দিলেন। তখন
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের মেঠো পথ ধরে তিনি দ্রুত পায়ে হাঁটছেন। 2 গ্রাম পরে কবিরাজের বাড়ি। মাঝখানে রাস্তাটা জনমানবহীন, দুপাশে ঘন বাঁশঝাড়। বাঁশঝাড়ের মাঝখানের রাস্তায় আসতেই আরিফার বাবা থমকে গেলেন। পরিবেশটা হঠাৎ অস্বাভাবিক ভারী হয়ে উঠল। ঝিঝি পোকার ডাক স্তব্ধ হয়ে গেছে। বাতাসের শনশন শব্দ ছাড়া আর কিছু নেই। হঠাৎ তার হাতের হ্যারিকেনটা দপ করে নিভে গেল, অথচ তেল ভর্তি ছিল সেটা। অন্ধকারের মধ্যে তিনি অনুভব করলেন কেউ তার পিছু নিয়েছে। তিনি দ্রুত হাঁটার চেষ্টা করলেন, কিন্তু পা দুটো যেন মাটির সাথে আটকে যাচ্ছে। ঠিক তখনই তার ঠিক সামনে রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি বিশাল কালো সাপ শুয়ে থাকতে দেখলেন। সাধারণ কোনো সাপ নয়। তিনি ভয়ে পাথর হয়ে গেলেন। সূরা ইখলাস আর আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এক পা এগোনোর সাধ্য নেই তার। পেছনে বাঁশঝাড় থেকে ভেসে আসছে পরিচিত মানুষের কণ্ঠস্বর, কখনো স্ত্রীর, কখনো আরিফার, কখনো মৃত বাবা মায়ের। মায়াবী সেই ডাক, কিন্তু তিনি জানতেন তাকালেই সর্বনাশ। তিনি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলেন। কতক্ষণ এভাবে কেটেছিল তার হিসেব নেই। হঠাৎ দূরে গরুর গাড়ির চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা গেল। সাহস সঞ্চয় করে তিনি চোখ খুললেন। সামনে সেই সাপ নেই। হ্যারিকেনটাও জ্বলে উঠল। তিনি দৌড়ে কোনো মতে কবিরাজের গ্রামে পৌঁছলেন। কিন্তু ভাগ্য সেদিন তার সহায় ছিল না। কবিরাজ বাড়িতে গিয়ে শুনলেন তিনি এক জটিল রোগী দেখতে ভিন গাঁয়ে গিয়েছেন। ফিরতে 2 দিন লাগবে। হতাশায় ভেঙে পড়লেন আরিফার বাবা। শূন্য হাতে, বুক ভরা আতঙ্ক নিয়ে তিনি ফিরতি পথ ধরলেন। যখন নিজের বাড়ির উঠোনে পা দিলেন, তখন ফজরের আজান হচ্ছে। বাড়িতে ঢুকতেই তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। উঠোনে গ্রামের মানুষের ভিড়, সবার চোখে মুখে চরম আতঙ্ক। ঘরের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত সব শব্দ, যেন কেউ হাড় চিবোচ্ছে, ভারী কিছু আছাড় মারছে। আরিফার বাবা ভিড় ঠেলে ঘরের দরজায় দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার মস্তিষ্কের সব স্নায়ু অকেজো হয়ে উঠেছিল। আরিফা বিছানায় নেই। সে ঘরের মেঝেতে উল্টো হয়ে হাঁটছে। বাবাকে দেখা মাত্রই আরিফা দ্রুত তার কাছে গেল না, বরং ওখানেই স্থির হয়ে ঘাড়টা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। ঘর কাঁপিয়ে হাড় হিম করা কণ্ঠে সে বলল, বিলি, তোর সেই ওঝাকে। আরিফার বাবার সহ্য করতে পারলেন না এই দৃশ্য দেখে। ওখানেই তিনি জ্ঞান হারালেন। গ্রামের ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। ঘরের ভেতরের বাতাস তখন আগুনের মতো গরম। ইমাম সাহেব বিড়বিড় করে বললেন, এ কোনো সাধারণ আসর নয়, এ হলো কাসাস রক্তের বদলা। আমার পক্ষে একে থামানো সম্ভব নয়। তিনি ঘরে ঢুকতেও সাহস পেলেন না। পরের 2 দিন আরিফার উপর যে কি অমানবিক অত্যাচার চলল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে নিজের শরীর নিজে খামচে রক্তাক্ত করতে লাগলো আর ক্রমাগত বলতে থাকলো, আমি যাব না, আমি ওকে নিয়েই যাব। 3য় দিন সকালবেলা হঠাৎ আরিফা উঠোনের মাঝখানে ছিটকে পড়ল। শুরু হলো এক ভয়ানক খিঁচুনি। মনে হচ্ছিল তার শরীরের ভেতরের হাড়গুলো কেউ অদৃশ্য হাত দিয়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। সে পানি চাইছিল, কিন্তু তার গলার স্বর দিয়ে মানুষের আওয়াজ বের হচ্ছিল না। সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি দেখা গেল তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে। আরিফার নাক, কান এবং চোখের কোণ দিয়ে ছোট ছোট কালো পোকা বের হতে শুরু করলো। উপস্থিত মানুষ ভয়ে পিছিয়ে গেল। আরিফা তখনও ছটফট করছে, যেন তার শরীরের ভেতর থেকে প্রাণটা কেউ টেনে ছিঁড়ে বের করতে চাচ্ছে। অবশেষে একটা বিকট আর্তনাদ করে আরিফা স্থির হয়ে গেল। তার চোখ তখনও খোলা, কিন্তু তাতে কোনো ভাবলেশ নেই। আরিফা মারা গেলেন, কিন্তু রেখে গেলেন এক অমীমাংসিত প্রশ্ন। জিন কি সত্যিই চলে গিয়েছিল, নাকি সে শুধু সুযোগের অপেক্ষায় ছিল? তার সেই শর্ত, ভবিষ্যতে আসার যদি চেষ্টা করিস ফল ভালো হবে না, সেটা কি কেবলই একটা ফাঁদ? সেই ঘটনার পর আরিফাদের ওই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। আম গাছটা কেটে ফেলা হয়েছিল। জিন বা অশরীরী জাতি যে কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে তার চাক্ষুষ প্রমাণ এই ঘটনা। আমরা হয়তো ভাবি একটা নির্দিষ্ট সময় পর বিপদ কেটে যায়, কিন্তু
ওরা অপেক্ষা করে। ওদের সময়ের হিসেব আমাদের মতো নয়। ওরা যুগের পর যুগ অপেক্ষা করতে পারে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। সাবিত আলম এই ঘটনাটি সংগ্রহ করেছেন। ঘটনাটি পাঠিয়েছেন সাজ্জাতুল ইসলাম রিফাত। বর্তমান ঠিকানা তিনি জানিয়েছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে তিনি জন্মস্থান তার গফরগাঁও, ময়মনসিংহে, ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বরও শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সেটা আর জানতে চাইলাম না, কারণ আপনি সব সময় ভালোর দলেই। আমার বাড়ি যশোর জেলার চৌগাছা থানার কোনো এক গ্রামে। ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে তা ছদ্মনাম। 2013 সালে আমার একজন কাছের মানুষ ভূত এফএম শোনার জন্য আমাকে ইনভাইট করে। সম্ভবত তখন থেকেই আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি দেশের বাইরে থাকার কারণে স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়। ভূত এফএমে পাঠানো এটাই আমার প্রথম ঘটনা। অনেকদিন ধরে ভাবছি লিখব, কিন্তু সময়ের কারণে লিখতে পারি না। অবশেষে আজ লিখে পাঠালাম। কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ছিল 2016 সালের বর্ষাকালে। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পুরো নদীতে বৃষ্টির পানি থই থই করছে। আমার বন্ধু সবুজ প্রায় সব সময় নদীতে মাছ ধরত। আমি ঠিক করলাম সবুজের সাথে একদিন রাতে মাছ ধরতে যাব। যেই কথা সেই কাজ। পরদিন রাত 8টার সময় মাছ ধরার সরঞ্জাম, লাইট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরার জন্য সাঁকো পার হয়ে নদীর ওই পারে চলে গেলাম। মাছ ধরতে ধরতে আমরা অনেকটা দূরে চলে যাই। পরে খেয়াল করলাম আমরা শ্মশান ঘাটের মাঝ বরাবর চলে এসেছি। নদীর ওই পাশে শ্মশান আর এই পাশে আমাদের পেছনে গভীর জঙ্গল। নদীর পাশে জঙ্গলের শুরুতে সারি সারি কলা গাছের লাইন। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে যায়। মোবাইলে দেখলাম সময় রাত 9:30। আমি সবুজকে বললাম, ভাই চল চলে যাই। উত্তরে সবুজ আমাকে বলল, আরে ভয় পাচ্ছিস নাকি? কোনো ভয় নেই, এরকমটা প্রায়ই হয়। আমার সাথে তুই মাছ ধর, কোনো সমস্যা নেই। আমরা আবার মাছ ধরতে শুরু করলাম। ঠিক তার 2 মিনিট পর মনে হলো কেউ যেন কলা গাছে শক্ত কিছু দিয়ে জোরে জোরে আঘাত করছে। আমরা ঘুরে লাইট মারতে গিয়ে দেখি ওখানে কেউ নেই, একদম নিস্তব্ধ। আমি কিছুটা ভয় পেয়ে সবুজকে বললাম, ভাই এবার চল বাসায় যাই। সবুজ বলল, এখানে অনেক মাছ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট তারপর যাব। আমি ভয়ে ভয়ে বললাম, ঠিক আছে। মাছ ধরা শেষ করে সবুজ বলল, চল এবার যাওয়া যাক। তখন শুরু হলো আসল ঘটনা। এবার যেন কয়েকজন মিলে সেই কলা গাছে জোরে জোরে আঘাত করতে লাগলো। মনে হলো গাছগুলোকে মাটিতে আছড়ে ফেলছে। সাথে সাথে লাইট মারতেই সবুজের হাতে থাকা লাইটটা বন্ধ হয়ে গেল। আমার লাইটের চার্জও প্রায় শেষ হয়ে এসেছে। হালকা আলোতে দেখলাম একটা কালো ছায়া আমাদের ওপর দিয়ে নদীর ওই পাশে শ্মশানে উড়ে গেল। আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে। শ্মশানের ওই পাশে বাঁশগুলো যেন ভয়ঙ্কর ঝড়ের আঘাতে মাটিতে আছড়ে পড়ছে। আমার হাতের লাইটটাও বন্ধ হয়ে গেছে।
এটা দেখে আমরা দুজনেই ভয়ে হাতে থাকা সবকিছু ফেলে দিয়ে প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটতে লাগলাম। আমরা প্রায় 30 মিনিট ধরে দৌড়াচ্ছি, কিন্তু অবাক ব্যাপার হলো আমরা যেখানে ছিলাম সেখানেই দৌড়ে সাঁকোর কাছে আসতে সময় লাগার কথা ছিল 15 মিনিটের মতো। ভাবতে লাগলাম, তাহলে আমরা এখন কোথায়? রাত তখন 10:30। আমরা প্রাণের ভয়ে ছুটতে ছুটতে নদীর পাশের মাঠ পেরিয়ে বিলের পাশে এসে পড়েছি। বিলটা ছিল সাঁকো থেকে অনেকটা দূরে। বিলের পাশে ছিল সেই জঙ্গল। সেই জঙ্গল থেকে মায়াবী কণ্ঠে কেউ যেন চিৎকার করে বলছে, সবুজ রাহাত মাছ ধরেছ, মাছ নিয়ে যাও। ভাবতে লাগলাম, এত রাতে এই জঙ্গলে কে ডাকছে আমাদেরকে? হঠাৎ করেই বিলের মধ্য থেকে বিচ্ছিরি কণ্ঠে কেউ বলতে লাগলো, মাছ ধরতে এসেছিলে না? ওখানে দাঁড়িয়ে কেন? মাছ নিয়ে যাও। চাঁদের আবছা আলোয় দেখলাম কেউ নেই। বিলের পানির আওয়াজে মনে হচ্ছে আমাদের দিকে কেউ হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। ভয়ের চোটে আমাদের শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। আমরা দুজন দুজনের হাত ধরে প্রাণের ভয়ে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে অবশেষে আমরা সাঁকোর দেখা পেলাম। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। যখনই সাঁকোতে উঠতে যাব দেখি সাঁকোর সামনে একটা বেড়াল দাঁড়িয়ে আছে। তখন সবুজ বলল, রাত থাম, ওদিকে যাস না, ওটা বেড়াল না, ওদিকে গেলে বিপদ হবে। এটা শুনে আমরা সাঁকোর রাস্তার মধ্যে বসে পড়লাম। তারপর দেখলাম আরো কয়েকটা বেড়াল এসে আমাদেরকে ঘিরে বসে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনটা চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে। দোয়া কালাম যা পারি সব পড়তে লাগলাম। ক্লান্ত শরীর নিয়ে ঘুমে চোখের পাতা যেন বন্ধ হয়ে আসছে। তখন রাস্তার দুই পাশের গাছগুলো বাঁকা হয়ে মনে হচ্ছে আমাদেরকে রাস্তার ওপর চেপে ধরবে, কিন্তু পারছে না। সবুজ ধূমপান করত। মনে হলো তার লুঙ্গির কাঁটিতে বিড়িও লাইট আছে। তখন সে বিড়ি ধরিয়ে টানতে লাগলো। হঠাৎ করেই গাছগুলো মাথার উপর থেকে কিছুটা ওপরে সরে গেল। তারপর থেকে সে একটার পর একটা বিড়ি জ্বালাতে লাগলো। এদিকে বিড়ি শেষ হয়ে আসছে। এভাবে 3-4 ঘন্টা পার হয়ে গেল। সাঁকোর কিছুটা দূরে একটা মসজিদ ছিল। কিছুক্ষণ পরে সেই মসজিদ থেকে আজানের সুর ভেসে এলো এবং সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল। সাঁকোর ওপর আমাদের চারপাশের বেড়ালগুলোকে আর দেখা যাচ্ছে না। তারপর আমরা ক্লান্ত শরীর নিয়ে সাঁকো পার হয়ে যে যার বাড়িতে চলে গেলাম। পরদিন থেকে খুব জ্বর আসলো। হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে 5-7 দিন পর আমরা সুস্থ হয়ে উঠি। তারপর থেকে আমি আর কখনোই মাছ ধরতে যাইনি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি সিলেক্টেড হয় তাহলে জানাবেন। সময় নিয়ে পড়ে শোনালে অবশ্যই ইনফর্ম করবেন। আমাদের গ্রামের লোকদের সাথে ঘটে যাওয়া আরো এমন অনেক ঘটনা আপনি চাইলে লিখে পাঠাবো। অনেক লিসেনার্স আছেন ভূত বিশ্বাস করেন না। আসলে যার সাথে ঘটে সেই জানে। এই বলেই তিনি শেষ করেছেন তার ঘটনা। নাম বলতে মানা করেছেন। ফোন নাম্বার তো আমরা বলছি না। কোথায় তিনি থাকেন বা কোথা থেকে লিখছেন সেটাও না হয় উল্লেখ করলাম না, কারণ সে সম্পর্কে তিনি কিছু বলেননি। আমার শুধুমাত্র একটাই কথা, সেটা হচ্ছে যে এই যে মাছ ধরতে গিয়ে এই ধরনের সমস্যা, এগুলো তো আমরা অহরহ শুনছি, তাই না? সেই অনেক বছর ধরেই শুনে আসছি এই একই রকমের সমস্যা নানা মানুষের সাথে ঘটছে। কেন ঘটে? এর পেছনের কারণ কি? একই ঘটনা যখন, একই ধরনের ঘটনা যখন বিভিন্ন জায়গার মানুষ তাদের জীবন থেকে তুলে নিয়ে আসে, শেয়ার করেন আমাদের সাথে, তখন বুঝতেই হবে কিছু না কিছু একটা তো আছেই। কি মনে হয় আপনাদের? কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক।
সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। ইমেইলের পরে এবার নতুন একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইউএসএ থেকে আমাদের একজন লিসেনার এবং চমৎকারভাবে বলেছেন তিনি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যালো ভোট.com, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি অ্যাজ অলওয়েজ আপনি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমার ফার্স্ট নেমটা আজকে শেয়ার করতে পারবো না, লাস্ট নেমটা বলি। লাস্ট নেমটা হচ্ছে গাজী, আর আমি আপনাদের ঘটনা শেয়ার করছি নিউ ইয়র্ক থেকে। আমি অনেক আগে থেকে এফএম শুনি। যখন এফএম এ ব্রডকাস্ট হইতো তখন আমরা ইউটিউবে ডাউনলোড করে শুনতাম আর কি, আর এখন তো এটা তো ইউটিউব বেসড। যাই হোক, থ্যাংক ইউ রাসেল ভাই ফর keeping this alive and all this hard work and dedication, you and your team. Thank you so much. আজকে আমি যে ঘটনাটা আপনাদের শেয়ার করবো, এই ঘটনাটা আমার জীবন থেকেই নেওয়া। এটা 2019-এর জুলাইয়ের ঘটনা। ক্যাম্পিং আমার অনেক ফেভারিট, অনেক আগে থেকেই। আর ক্যাম্পিং এর জন্য আমরা অনেক জায়গায় যাই, অনেক কুল প্লেস, অনেক লাইক স্ক্যারি প্লেস, আমি বলবো ক্রিপি বলতে পারেন। বাট এটা মানে ক্যাম্পিং তো বেসিক্যালি স্টেট ফরেস্টের ভিতরে করা হয় আর কি ইউজুয়ালি। ক্যাম্পিং থেকে হাইকিং সবকিছু আর কি, যত ধরনের অ্যাক্টিভিটিস আছে আর কি। তো আমি আর আমার গার্লফ্রেন্ড আমরা বের হয়ে যাই ফ্রাইডে ইভিনিং এ আফটার ওয়ার্ক। আমাদের প্যাকিং সব রেডি করে, ক্যাম্পিং ইনস্ট্রুমেন্টস, গিয়ার্স, সার্ভাইভাল স্টাফ এগুলো গাড়ির ভিতরে ভরে আমরা রওনা দিই। আমাদের ক্যাম্প সাইটটা ছিল এবার পেনসিলভেনিয়াতে। পেনসিলভেনিয়া লোকেশনটার নামটা ডিসক্লোজ করতে চাচ্ছি না, বাট এটা ছিল নিউ ইয়র্ক সিটি থেকে অ্যাপ্রক্সিমেটলি 80 miles এর মতো আর কি। খুব বেশি দূরে তা না, 80 miles 2 hours এর মতো ড্রাইভ আর কি। তো আমরা যদি ইভিনিং এ বের হয়ে যাই, আমাদের ক্যাম্প সাইটটা আগে থেকে বুকিং করা ছিল, যেহেতু এটা পেনসিলভেনিয়া স্টেট গভর্নমেন্ট প্রপার্টি, তো আগে থেকে অনলাইন বুকিং করে রাখা যেত আর কি। আমাদের সবকিছু রেডি, উই হ্যাড নাথিং টু ওয়ারি। ড্রাইভ করতে আমরা চলে যাই ক্যাম্প সাইটে যাওয়ার পরে আমরা যখন মেইন এন্ট্রান্স থেকে ঢুকবো, তখন দেখি মেইন এন্ট্রান্সে জাস্ট একজন স্টাফ মেম্বার আছে আর কি, জাস্ট একজন জব ওখানে ডিউটিতে আছেন। তো আমরা ওনাদেরকে আমাদের ক্যাম্প সাইটের নাম্বার দিই, প্লাস আমাদের রিজার্ভেশন নাম্বারটা দিই ওনাকে, এবং উনি আমাদের বলেন যে ফর কনস্ট্রাকশন পারপাস ওই ক্যাম্প সাইটটা আউট অফ সার্ভিস। তো ওরা আমাকে আগে থেকে ইমেল করছিল ব্যাপারটা জানায়। সো আমি আসলে ইমেল কখনো চেক করিনি, আমি যেহেতু খুব বিজি উইক ছিল এটা, ইমেলটা চেক করা হয় নাই। তখন আমি ওকে বলি যে বাট উই আর রেডি টু মুভ ইন, হোয়াট টু ডু। ওরা ওর মধ্যে বলে যে আমি তোমাকে আরেকটা ক্যাম্প সাইট দিতে পারি, বাট এটা জেনারেল এরিয়া থেকে অনেক দূরে ড্রাইভ করে অফ রোডিং মানে হচ্ছে কোনো রোড নাই, জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভ করে দেন আমাকে ওখানে যেতে হবে। যেহেতু আমাদের 4x4 গাড়ি ছিল, তো আমি এত টেনশন করিনি যে অফ রোডিং শুডন্ট বি এ প্রবলেম। তো আমি বলি ঠিক আছে, যেহেতু আমরা বের হয়ে গেছি, এখন ক্যাম্প সাইট কোথায় পাবো, তুমি আমাদের ওইটাই দাও। তো ওর কাছ থেকে ক্যাম্প সাইটের নাম্বারটা নিয়ে আমি ওর একটা গুড থিং কি হচ্ছে কি, ওরা ম্যাপ দিয়ে দেয় একটা সাথে করে আর কি। তো যেহেতু অনেক বড় ক্যাম্প সাইট, ম্যাপটা নিয়ে আমি ট্র্যাক করতে থাকি, এবং ও আমাকে যেখানে একটা সার্কেল করে দেয় এবং বলে যে এখানে ক্যাম্প সাইটের নাম্বারটা ম্যাপে নাই, বাট এটা হচ্ছে ক্যাম্প সাইটের নাম্বার, যেহেতু নিউ অনেক দূরে, ইউজুয়ালি আমরা ওইটা তোমার কোনো অপশন নাই, তাই তোমাকে দিচ্ছি এটা। তো আমি
আস্তে আস্তে করে ড্রাইভ করে শুরু করি, এবং রোড থেকে ড্রাইভ করতে করতে দেন আমি মাটির রাস্তায় ড্রাইভ করা শুরু করি, অফ রোড যেটা আর কি। তো ততক্ষণে বেশ 9:30 মতো বাজে, রাত 9:30। অন্ধকার হয়ে আসছে চারিপাশে, গাড়ির আলোতে যতটুকু দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে না ড্রাইভ করতে আর কি। উঁচা নিচা রাস্তা অনেক, বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ওরা যদি জাস্ট রাস্তা তো নেই, জাস্ট ইয়ে দেওয়া, ওদের ওখানে সাম সর্ট অফ সাইন দেওয়া যে এটা রাস্তা, এই মানে এদিক দিয়ে যেতে হবে ক্যাম্প সাইটে, এডিশনাল ক্যাম্প সাইট গুলো এদিক দিয়ে যেতে হয়। About 20 to 25 minutes ড্রাইভ করার পরে ক্যাম্প সাইটটা চলে আসি আমি। তো ক্যাম্প সাইটটা আসলে একটু বেশি অন্ধকার এবং একটু বেশি ক্রিপি। আশেপাশে কিছুই নাই, শুধু গাছ, বড় বড় গাছ, আর কোনো ফ্যাসিলিটি নাই ইউজ করার মতো, আর কোনো লাইটস নাই একদমই। আমরা ক্যাম্পিং তো অনেক আগে থেকে করি, সো লাইটস প্লাস ফ্যাসিলিটি এগুলা না হলেও খুব বিগ ডিল না, সবকিছু থাকে আমাদের কাছে। তো ওইখানে গাড়ি ব্যাক ইন করে ক্যাম্প সাইটের মধ্যে আমি আবার লাইটস গুলো অন করে দেন পাওয়ার অন করছি, জেনারেটর পাওয়ার অন করছি। দেন আমরা আমাদের টেন্ট সেট আপ করে, চেয়ার টেয়ার সবকিছু সেট আপ করে আমি জাস্ট কুকিং শুরু করে দিলাম। কুকিং করার পরে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ গল্প করে দেন আমাদের নেক্সট মর্নিং এ বা 5:30 সকাল 5:30 এর সময় আমরা হাইকিং এ যাবো, এটা প্ল্যান। তো আমার গার্লফ্রেন্ড ও ঘুমাইতে চলে গেছে টেন্টের ভিতরে, আর আমি বাইরে মানে প্রকৃতিটা খুব এনজয় করতেছি। বড় বড় গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে তারাগুলা, কারণ এখানে লাইট পলিউশন তো নেই, সো তারাগুলো দেখা যায় অনেক ক্লিয়ারলি। আমি এগুলো দেখতেছি, তখন কি যেন মনে করে গাড়ির ভিতর থেকে গিটারটা নিয়ে এসে জাস্ট গিটারে হালকা হালকা টুনটান করতেছি, একা একা। গান তো গাওয়া যাবে না ওইখানে তোরাতে। আর তো কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যে আমার চারপাশে একটা আমাকে ঘিরে একটা বাতাস ঘুরতেছে, খুব অবাক লাগলো ব্যাপারটা। তো আমি ভাবলাম যে হয়তো মেবি একটা ফাঁকা জায়গা এটা, ক্যাম্প সাইটটার কারণে চারপাশে গাছ, জাস্ট মাঝখানে সাইডটা, এটার কারণে এটা হইতে পারে। আমি খেয়াল করলাম অন্য কোথাও কোনো গাছের পাতা নড়তেছে না, জাস্ট আমার পাশ দিয়ে ঘুরতেছে। আমার থেকে আমাকে সেন্টার করে আমার অ্যাবাউট 20 feet রেডিয়াস ধরে ঘুরতেছে, আর এটা মানে ব্যাপারটা বাতাসটা ঘুরতেছে। তো এটা আমি kind of awkward ফিল হয়েছে একটা, মানে এরপরে আমি ওদিকে দূরে তাকালাম, তাকানোর পর হঠাৎ করে আমার চোখ গেল এবং দেখলাম দুইটা চোখ জঙ্গলের ভিতরে জ্বলতেছে অনেক দূরে, তাকায় আছে আমার দিকে। এইটা দেখার পরে তো আমি একটু ভয় পেয়ে গেছি। তো আমি ডিটারমিন করার চেষ্টা করতেছি যে আসলে এটা কিসের চোখ হইতে পারে। তো এটা চোখটার দিকে আমি যখন তাকায় আসি, এটা দিকে তাকায় থাকতে থাকতে মনে হলো যে চোখটা আরেকটু কাছে চলে আসছে অনেক দূর থেকে। আমি মানে আমার আদার সেন্স গুলা তখন কাইন্ড অফ নাম্ব হয়ে গেছে, জাস্ট আমার একটা সেন্সই আমার ভিশনটা কাজ করতেছে। আমি না কোনো কিছু শুনতে পাচ্ছি, না কিছু ফিল করতেছি, শুধুমাত্র আমার ভিশনটা, ওই দুইটা চোখ আর আমার দুইটা চোখ কমপ্লিট আই কন্ট্যাক্ট করতেছে। তো আর আমি দেখতেছি যে চোখ দুটা ধাপে ধাপে করে আমার দিকে স্টেপ বাই স্টেপ আমার দিকে এগিয়ে আসতেছে। তো আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম, এই তুমি বলতেছে হ্যাঁ। আমি বলতেছি ওকে যে আমি কিছু দেখতেছি। ও বলতেছে what do you mean? আমি বলছি আমি কিছু দেখতে পাচ্ছি, দুটা চোখ। ওরা আমাকে বললো যে এইটা মেবি কোনো অ্যানিমাল হতে পারে, কাম অন, টেন্টের ভিতরে চলে এসো, হারি আপ। তো এইটা বলতে বলতে আমি ওটার দিকে তাকায় এসেছি, তখন আমি দেখলাম চোখটা
আরো ক্লোজ, আমার থেকে মেবি 20 ফিট দূরে চলে আসছে। যেহেতু ডার্ক প্লেসটা, কোনো আমরা লাইট অলরেডি তখন শার্ট করে ফেলছি সব লাইট গুলা। এট দ্যাট মোমেন্ট আমার আবার আমার বাকি সেন্স গুলা একদম নাম হয়ে গেছে। আমি জাস্ট আমার ভিশনটা অ্যাক্টিভ ছিল, আর বাকি ফিলিংস গুলা কাজ করতেছিল না। আমি জাস্ট তাকায় আছি, চোখ দুটা দেখি লাইক আমাকে সাম সর্ট অফ সেমি কনসিয়াস মাইন্ডসেটের ভিতরে এন্টার করে দেওয়া হয়েছে। কিছু একটা করা হয়েছে যাতে আমি ওটা চোখ ছড়াইতে পারতেছি না চোখ দুইটার দিকে থেকে। তো আমি এখন দেখলাম ওই চোখ দুইটা বাতাসটা যেরকম আমাকে সেন্টার করে 20 ফিট ধরে রেডিয়াস করে সার্কেল করছে, আমি দেখলাম এই চোখটাও ঠিক 20 ফিট ধরে আস্তে আস্তে করে যাচ্ছে। আমার সোজা থেকে আস্তে আস্তে করে রাইটের দিকে যাচ্ছে, একদম সেম ডিস্টেন্স, সেম রেডিয়াস। আমি ওর সাথে সাথে তাকাচ্ছি, ঘোরাচ্ছি আমার মাথাটা এইভাবে আস্তে আস্তে। এরপরে দেখলাম যে যেহেতু টেন্টের পেছনেই আমাদের গাড়িটা পার্ক করা ফর সেফটি, আস্তে করে দেখলাম ওটা গাড়িটার পিছনে চলে গেল। টেন্ট আমার পিছন ছিল এবং ওটা গাড়িটার পিছন থেকে চলে গেল। আমি তাকাই থাকলাম, আমি ওয়েট করতেছি যে এই সাইড থেকে আসবে। তো যদি আসতে থাকে, ওদিকে যাইতে থাকে, যদি ক্লক ওয়াইজে যদি যাইতে থাকে, যাচ্ছিল, এবং ওইটা আসলে তো গাড়ির এই সাইড থেকে বের হবে। তো আমি ওয়েট করতেছি দেখার জন্য, বাট সারপ্রাইজিংলি চোখটা আমি আর ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। আমি আর দেখি নাই ওটা কোথাও। হঠাৎ করে উইদিন 2-3 সেকেন্ডস চোখটা একদম ফার্স্ট, আমি যেখানে চোখটা আমি ফার্স্ট নোটিস করছি ঠিক সেখানে চলে গেছে। আবার চোখটা স্টেপ বাই স্টেপ আমার দিকে আসতেছে। এট দিস পয়েন্ট আমি হঠাৎ করে আমার যে ঘোরটার মধ্যে ছিলাম না, আমি একটা ওই সেমি কনসিয়াস স্টেটটা থেকে আমি কনসিয়াস স্টেটে চলে আসি, এবং আমি সাথে চেয়ার থেকে উঠে তাড়াতাড়ি করে টেন্টের ভিতরে চলে যাই। এরপরে যেটা করি, টেন্টের ভিতরে আমাদের ক্যামেরা ছিল, গোপ্রো ক্যামেরাটা আস্তে করে বাইরে আমি সেট করে রাখি। ওইটা দেওয়া হয় ফর সেফটি পারপাস, প্লাস রাতে কোনো অ্যাবনর্মাল কোনো কিছু ক্যাপচার করার জন্য আর কি। এরপরে আমরা 2 ঘন্টার মধ্যে ঘুমাইতে পারি, এবং এরপরে ঘুম ভেঙে যায়। আবার সেই বাতাস, অসম্ভব বাতাস শুরু হয়ে যায়। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা হয়, এটা আমাদের ফিল হয় যে আমাদের টেন্ট তাঁবুর পাশ দিয়ে কি যেন হাঁটতেছে, ঘুরে ঘুরে হাঁটতেছে, আমাদের টেন্টের চারপাশে হাঁটতেছে। তো আমি টেন্টের মানে আমাদের ওটা তাঁবুর দরজাটা খুলে আমি বাইরে তাকায় দেখি, বাট আমি কাউকে দেখতে পারি না। আবার বন্ধ করে রেখে আবার একটু ঘুমানোর চেষ্টা করি, তখনই আবার ফিল হয় যে কে যেন হাঁটতেছে। শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যেরকম একটা শব্দ হয়, এরকম একটা শব্দ হচ্ছে। তারপরে আবার আরেকটা জিনিস আমরা এক্সপিরিয়েন্স করি, এটা হচ্ছে কাক ডাকা শুরু হয়ে যায় কোথা থেকে যেন। এই ফরেস্টে ইউজুয়ালি এইসব এরিয়াতে কাক থাকে না। তারপরে কাক যে কোথা থেকে আসলো, নো আইডিয়া, এবং অনবরত ডাকতেছে কন্টিনিউয়াসলি 50 মিনিটসের মতো। তারপরে বাতাসের বেগটা আর একটু বেড়ে যায়, আর আবার সেই মনে হচ্ছে যে কে যেন বাবা আমাদের টেন্ট পাশ দিয়ে আবার হাঁটা শুরু করছে। মানে এখন সবগুলা এলিমেন্ট আমরা ফিল করতেছি আর কি। এরপরে ঠিক 3টা 3:30 দিকে সবকিছু বন্ধ হয়ে যায়, একদমই টোটালি কোয়াইট হয়ে যায় এরিয়াটা। আর যেহেতু 5টায় আমাদের ওঠার প্ল্যান, সো আমরা 2 ঘন্টা ঘুমায় 5:30-6টার দিকে হাইকিং এ চলে যায় আর কি। তো হাইকিং থেকে ব্যাক করে আসার পরে আমরা দুজন ডিসকাস করি যে আসলে এই ক্যাম্প সাইটটা, এই এরিয়াটা বিশেষ করে এই জায়গাটা বেশি ভালো না, আমরা এখানে স্টে করবো না আর কি।
তো আমরা চলে যাই মেইন এন্ট্রান্সের এখানে, ওইখানে যে ওদের সাথে কথা বলি এবং ওদের বলি যে সামথিং ইজ রং উইথ দ্যাট ক্যাম্প সাইট। পরে ওরা আমাদের বলে যে হ্যাঁ, এটা আমরা অনেকে কমপ্লেন করছে এই জায়গায় এটা নিয়ে, সো আমরা সাসপেক্ট করি কোনো ওয়াইল্ড অ্যানিমেল, যেহেতু ক্যাম্প গ্রাউন্ড গুলো তো সব ফরেস্টের ভিতরেই থাকে, ওয়াইল্ড অ্যানিমাল হয়তো বা আসে, যেহেতু এখানে ইউজুয়ালি কেউ ক্যাম্পিং করে না, মেবি ওদের টেরিটরিতে যাওয়ার কারণে হয়তো বা ওরা ইয়ে করে আর কি। বাট অনেকে বলছে প্যারানর্মাল কিছু কারণ হইতে পারে, বাট আমরা ওরকম কোনো, তো আমরা এগুলাই করি না। তো আমরা বলি আমরা এখানে আর থাকবো না, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা চলে যাবো এখান থেকে, আমরা অন্য কোথাও থাকবো আর কি। তো এরপরে আর আমরা ওইখানে থাকি না এবং ওইখান থেকে চলে যাই অন্য কোথাও ক্যাম্প গ্রাউন্ডে থাকি নেক্সট 2 days। যাই হোক, এইটাই মানে ঘটনা যেটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সাথে। এছাড়া আরো অনেক ঘটনা আছে, আমার প্রফেশনাল কিছু এক্সপিরিয়েন্স আছে আর কি, প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, যেগুলো আমি আপনাদের সাথে ইভেন্চুয়ালি শেয়ার করব। আর আরো কিছু ঘটনা আছে আমার কোয়ার্কার্স, আর যেহেতু আমি ক্যাম্পিং করি অলওয়েজ, আমার সাথে কিছু ঘটনা ঘটে, নর্মাল ঘটনা যেগুলো এক্সপ্লেনেশন আসলে দেওয়া সম্ভব না, আমি ইভেন্চুয়ালি আপনাদের সাথে শেয়ার করবো bootjar.com-এ। And thank you very much, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, আর no hard feelings, ভালো না লাগলে ডেফিনেটলি শেয়ার করার দরকার নেই, কারণ আমি এতে শুনি। Thank you so much, Russell, for all this. And thank you, listeners. Thank you, Bangladesh. I like you guys a lot. Take care. আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট the old music comes alive. Root.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। আমার ইচ্ছে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভূত.com-এর স্টুডিও থাকবে, যেখানে সরাসরি আপনি এসে আপনার ঘটনা শেয়ার করতে পারবেন। ছোট্ট একটা চেষ্টা আমরা করে দেখেছি এবং কাজও হচ্ছে। ময়মনসিংহে সাবিত এবং সিফাতের মাধ্যমে আমরা আমাদের কাছাকাছি যারা থাকেন সেই সমস্ত অতিথিদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করছি। তেমন একটি ঘটনা চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com-এর ময়মনসিংহ স্টুডিও থেকে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি। আমরা খুব তাড়াতাড়ি চলে যাব ওনার কাছে এবং শুনে আসব উনি কি ঘটনা শেয়ার করবেন এবং কার কাছ থেকে, কোন জায়গার ঘটনা এটি। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের গেস্টের কাছে। চলুন ওনার ঘটনাটি শুনে আসা যাক। প্রিয় লিসেনার্স এবং রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন সাকিব, বর্তমানে ময়মনসিংহ শহরে আছি এবং একটি ব্যবসার সাথে জড়িত আছি। 2010 সাল থেকে যখন ভূত এফএম শুরু হয় তখন থেকে আমি আপনার একজন বড় ফ্যান। তো পরবর্তী সময়ে যখন ভূত এফএম এর প্রোগ্রামটি বন্ধ হয়ে যায় তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কেননা ভূত এফএম এর ঘটনা শুনতে শুনতেই আমি রাতে ঘুমাতাম। তো সাম্প্রতিক সময়ে ভূত.com নামে একটি চ্যানেল চালু করার পরে আমার একটি ঘটনা আমি শেয়ার করব বলে করা হচ্ছিল না। তো আজকে ময়মনসিংহ স্টুডিওতে এসে আমি আমার কাঙ্ক্ষিত ঘটনাটি শেয়ার করলাম। রাসেল ভাই, যদি ঘটনাটি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন। ঘটনা শুরু করার আগে আমি ঘটনার স্থানকাল জানিয়ে রাখব। ঘটনাটি মূলত আমি আমার খালার কাছ থেকে শুনেছি। ঘটনাটি ঘটে 1988 কি 89 সালের দিকে এবং ঘটনার স্থানকাল হলো ময়মনসিংহর
মুক্তাগাছার সাইডপাড়া গ্রামের আওরা বিলকে নিয়ে। তো ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম হলো জালাল মিয়া। উনি হলেন আমার খালা দুঃসম্পর্কের চাচার বন্ধু, যার নাম হলো স্বপন চাচা বলে আমরা জানি। তো স্বপন চাচা এবং জালাল চাচা একই গ্রামে থাকতো এবং তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের দুজনের একটা নেশা ছিল, সেটা হলো রাতে বিলে মাছ ধরা। এবং তাদের এই নেশাটা এতই প্রবল ছিল যে মাঝে মাঝে বিলে মাছ ধরতে গিয়ে সকাল পর্যন্ত তারা মাছ ধরত। তো সময়টা ছিল বর্ষাকাল। রাতে চায়ের দোকানে আড্ডা দিতে দিতে স্বপন চাচা এবং জালাল চাচা একটি প্ল্যান করলো যে তারা সামনের বুধবারে অমাবস্যায় রাতে বিলে মাছ ধরতে যাবে। তো জালাল চাচার পায়ে একটি ক্ষত দেখতে পেল স্বপন চাচা, এবং তখন বললো যে তোর তো পায়ে ক্ষত, এই সময় তোর মাছ ধরার দরকার নেই। জালাল চাচা এটা হেসে খেলে উড়িয়ে দিল, বললো যে আমি মাছ ধরবই, তুই আসিস সামনের বুধবার রাতে, আমাকে নিয়ে যাস, আমরা একসাথে তখন বিলে মাছ ধরতে যাব। তো সেই দিনটি আসলো। রাতে তখন জালাল চাচা অপেক্ষা করছিল স্বপন চাচার জন্য। রাত 9টা কি 10টার দিকে আনুমানিক তখন স্বপন চাচা বাহির থেকে দরজায় টোকা দিয়ে বলল, আমি আসছি, তুই তাড়াতাড়ি বের হ। তো জালাল চাচা তার মাছ ধরার উপকরণ নিয়েই প্রস্তুতি ছিল। আর জালাল চাচার একটি বদ অভ্যাস ছিল, সেটি হলো ধূমপান করার। উনি তখন লুঙ্গিতে বিড়ি এবং দিয়াশলাই গেজে হেজাক বাতি নিয়ে বেরোয় পড়ল। স্বপন চাচাকে দেখে উনি বলল যে কিরে, বর্ষাকালে তোর কি শীত অনেক বেশি লাগে, তুই চাদর মুড়ি দিয়ে আসলি? স্বপন চাচা বলল এই তো। তারপর জালাল চাচা কোনো কথা না বলে বলল চল আগাই। তো স্বপন চাচা আগে আগে যাচ্ছিল আর জালাল চাচা পিছনে কথা বলছিল, কিন্তু স্বপন চাচা তেমন কোনো উত্তর পাচ্ছিল না। সে একসময় বিরক্ত হয়ে জালাল চাচা একটি বিড়ি ধরালো। তো স্বপন চাচা বলল, বিড়ি বিলে গিয়ে ধরাইস, এখন আপাতত বন্ধ কর। জালাল চাচা বললো আচ্ছা, যেহেতু ধরিয়ে ফেলছি এটা কিনে। তো হাঁটতে হাঁটতে জালাল চাচা স্বপন চাচা বিলে গিয়ে বসলো। তো প্রায় 20 মিনিট পর গিয়ে তারা বিলে গিয়ে বসলো। স্বপন চাচা তখন জালাল চাচাকে বলে যে আজকে আমরা বিলের পশ্চিম দিকে মাছ ধরবো। তো জালাল চাচা দেখলো যে স্বপন চাচার হাতে মাছ ধরার কোনো উপকরণ নেই, কুচ থালা। তো তখন জালাল চাচা বলল, তোর তো উপকরণ কিছুই আনিস নাই, তো তুই এইসব না এসে কিভাবে মাছ ধরবি? তো স্বপন চাচা তখন একটু রহস্যময় হাসি দিয়ে বলল যে আজকে আমি মাছ ধরবই, তুই দেখিস কিভাবে মাছ ধরি। তখন জালাল চাচা বললো ঠিক আছে। তো জালাল চাচা বললো পশ্চিম দিকটা তো আগে শুনেছি যে ওই দিকটা ভালো না, ওদিকে মনে হয় না যাওয়াই ভালো। স্বপন চাচা একটু হাসে বললো না, আজকে ওদিকে অনেক মাছ উঠবে, তুই আমার সাথে আয়। তো জোরাজোরির এক সময় জালাল চাচা যেতে বাধ্য হলো। লিসেনার্স বলে রাখি যে বিলের ওই পশ্চিম দিকটা ছিল অনেকটা কর্দমাক্ত, আর ওইখানে জনমানবহীন শূন্য, কোনো বসত বাড়ি ছিল না। ওখানে কিছু তাল গাছ ছিল। ওই জায়গায় যাওয়ার পরে জালাল চাচা তার হেজাক বাতি দিয়ে যখন কুচ দিয়ে মাছ ধরতেছিল, অবাক করা বিষয়, প্রত্যেকটা কুচ মারার পরেই দেখি মাছ আটকে যাচ্ছে। আর স্বপন চাচা পিছন থেকে বললো যে তুই সামনে গিয়ে একটা কুচ মার। অর্থাৎ স্বপন চাচা যেখানে যেখানে বলছিল জালাল চাচা ওই জায়গাগুলোতেই কুচ মারছিল, এবং অবিশ্বাস্য বিষয় যে ওই জায়গাগুলো থেকেই সে মাছ উঠতেছিল। তো জালাল চাচা তো আনন্দে আত্মহারা, সে তখন তার হুঁশ জ্ঞান নাই। স্বপন চাচা কই গেল না গেল, সে তখন কুচ দিয়ে মাছ ধরতেই ছিল। তো এক পর্যায়ে তার যে মাছ ধরার থালা ওটা ভরে গেল, এবং জালাল চাচা তখন হুঁশ ফিরল, আরে স্বপন কোথায়? তখন সে স্বপনকে ডাক দিল, কিরে স্বপন তুই কোথায়? তখন স্বপন বলল যে এই যে আমি। বললো তুই কি এতক্ষণ আমার মাছ ধরা দেখলি? হ্যাঁ, আমি এতক্ষণ মাছ ধরা দেখছি, এবার আমারটা দেখ। তখন স্বপন চাচা করলো কি যে এক লাফ দিয়ে বিলের মাঝখানে একটু গভীরে গিয়ে সে ডুব দিল। তো জালাল চাচা এটা থেকে কিছুটা অস্বস্তি বোধ করলো যে কিভাবে এক লাফে সে বিলের মাঝখানে চলে গেল। তো 10 থেকে 15 মিনিট পর স্বপন চাচা একটা বিশাল বড় মাছ সে উঠালো, এবং
জালাল চাচার দিকে তাকিয়ে বলল, এত বড় মাছ ধরেছি দেখছিস? তো ওই মাছটা জালাল চাচার দিকে ছুঁড়ে মারলো, যেন মনে হলো যে একটা ক্রিকেট বল শূন্যে যেমন ছুঁড়ে মারে। তো জালাল চাচা এটা দেখে আরেকটু ভরকে গেল যে এত বড় মাছ ওজনের এটা কিভাবে সম্ভব ছুঁড়ে মারা। তখন জালাল চাচা বলল, আচ্ছা এর থেকে আরেকটা বড় মাছ তুই ধরে দেখাতো। স্বপন চাচা তখন আবার ডুব দিল এবং প্রায় 15 থেকে 20 মিনিট পরে সে আবার পানির উপরে উঠে এসে এর থেকে প্রায় দ্বিগুণ সাইজের একটি মাছ সে জালাল চাচাকে দেখে বলল, দেখছিস? তো জালাল চাচা এটা দেখে একটু ভয় পেয়ে গেল। সে ভাবলো যে স্বপন তো কখনো পানির নিচে 2 মিনিটের বেশি ডুব দিয়ে থাকতে পারে না, তাহলে এটা কে? তার মাঝখানে একটু ভয় আর একটু অস্বস্তি ঘিরে ফেললো। ওই যে বড় মাছটা ধরলো ওটাও সে এমন ভাবে ছুঁড়ে মারলো যে এটা কিছুই না তার কাছে। তখন জালাল চাচার মনে একটু সন্দেহ বাঁধতে শুরু করলো যে এটা কি আসলেই স্বপন নাকি অন্য কেউ। তখন স্বপন চাচা একটি ভিতকুটে হাসি দিয়ে বলল যে তুই যা ভাবছিস আমি তো সেই। তখন জালাল চাচা দেখলো যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা ছিল পুরো কাদা এবং তার পা দুটো কাদায় ডেবে গেছে। তো উনি পিছনে ফিরে যাওয়া শুরু করবে যে আমি এই জিনিসটা থেকে নিজেকে তাড়াতাড়ি মুক্ত করতে চাই। ঠিক তখনই স্বপন চাচা কি করলো যে পানির উপর দিয়ে এক লাফ দিয়ে শূন্যে ভেসে জালাল চাচার উপরে এসে ঝাঁপিয়ে পড়ল। জালাল চাচা এটা দেখে খুব ভয় পেল। যদিও তিনি অনেক সাহসী ছিলেন তবুও তিনি তার মানসিকভাবে নিজেকে ধরে রাখলো, যত যাই হোক আমার এটা থেকে নিজেকে আজকে রক্ষা করতেই হবে। এই সময় উনি দেখলো যে স্বপন চাচা রূপী যে এন্টিটি সেটা কুকুরের রূপান্তরিত হলো, অর্থাৎ কুকুরের সাইজ থেকে অনেক বিশাল এবং দাঁতগুলো সূচালো এবং হাতে অনেক বড় বড় নখ। এটা দিয়ে স্বপন চাচার হাত বা গায়ে আঁচড় মারতে শুরু করলো এবং পানির দিকে টানতে শুরু করলো। স্বপন চাচার হাত থেকে হ্যাজাকলাইটটা পড়ে যাওয়াতে সে তার পুঁছটা খুঁজে পাচ্ছিল না। তো জালাল চাচা তারপরে হাতরাতে কুচটা খুঁজে পেল। অনেকক্ষণ দস্তাদস্তি হয়েছিল এখানে। জালাল চাচা পরে কি করলো, স্বপন চাচা রূপী ওই জানোয়ারটার দিকে কুচ দিয়ে আঘাত করলো। তো ওই জানোয়ারটা তখন ঘুংরাতে অদৃশ্য হয়ে গেল। জালাল চাচা অনেকটাই দুর্বল হয়ে গেছিল এবং তারপরে কোনো মতে ওখানে উঠে হাতে এক মুঠো কাদা নিয়ে উপরে উঠে কোনো রকমে হেজাক বাতিটা নিয়ে একটা শুকনা জায়গায় দাঁড়ালো। দাঁড়িয়ে সে কাদা মুঠো করে সূরা ইয়াসিন এবং সূরা ফাতিহা পড়ে ওই কাদাতে ফু দিয়ে সে একটি বৃত্ত বলয় করলো। তো জালাল চাচা গ্রামের যারা বয়স্ক ছিল তাদের কাছ থেকে শুনেছে যখন এরকম কোনো একটা ভৌতিক ঘটনা বা কোনো কিছুর সম্মুখীন হয় তখন এই কাদাতে ফু দিয়ে সূরা পড়ে বৃত্ত করলে নাকি সেটা সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। তো জালাল চাচা বললো যে আজকে যদি আমি এখান থেকে যেতে চাই তাহলে আমার মৃত্যু নিশ্চিত, কেননা ওই জায়গাটা ছিল জনমানব শূন্য, তাকে ডাকলেও কাউকে এখানে পাওয়া যাবে না। আর ওদূরে কিছু তাল গাছ দাঁড়িয়ে আছে। তো সে ভাবলো যে আমি আজকে বৃত্ত বলয় করে সারা রাত কাটিয়ে দিব। তো বৃত্ত বলয় করে সারা রাত কাটিয়ে দিল। কিছুক্ষণ নীরব থাকার পরে বর্ষাকাল, চারদিক নীরব, ঘুটঘুটে অন্ধকার, হেজাকের ক্ষীণ আলোয় তখন দেখতে পেল যে আকাশটা বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হবে, প্রচন্ড বিজলি চমকাচ্ছে। একটু পরে গর্জন দিয়ে মনে হয় বৃষ্টি পড়তেছে, কিন্তু অবাক করা বিষয় হলো যে বৃষ্টির কোনো ফোঁটা তার বৃত্তবলের ভিতরে পড়ছে না। হেজাকের ক্ষীণ আলোয় দেখতে পারলো যে আসলে ওটা বৃষ্টি না, ওটা মনে হলো যে রক্ত বৃষ্টি। চারপাশের মাটিগুলো যেন রক্তে লাল হয়ে গেছে আর প্রচন্ড বাতাসে মনে হলো যে তাল গাছের মাথাগুলো ভেঙে পড়বে। আর বিলের পানি যেন মনে হচ্ছে সুনামির মতো শূন্যে ভেসে উঠল। তো জালাল চাচা এটা দেখার পর অনেকটা ভয় পেল এবং চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো।
যতক্ষণ পারে নিজেকে ধরে রাখার চেষ্টা করলো। এক সময় আস্তে আস্তে আবার চারপাশটা নীরব হয়ে গেল এবং তিনি চোখ খুলল। সময়ের সাথে সাথে হেজাক বাতিও আরো ক্ষীণ হয়ে আসলো। তখন এক দমকা বাতাসে তার হেজাক বাতিটাও নিভে গেল। তো ভয়ঙ্কর বিষয় তিনি দেখলো যে তার থেকে 10-15 হাত দূরে দুটো রক্তবর্ণ চক্ষু তাকিয়ে আছে। কিছুক্ষণ দুটো চোখ থেকে 4টি থেকে 8টি ক্রমাগত বাড়তেই লাগলো এবং মনে হলো যে চারপাশে রক্তচক্ষু যে এন্টিটি সেটা যেন বাড়তেই লাগলো এবং মনে হচ্ছিল যে তার বৃত্তবলের ভিতরে আসার চেষ্টা করছে এবং বৃত্তবলের চারপাশে তারা সার্কেলিং করে করে গরু যেমন জবাই করলে গোঙানি দেয় ঠিক সেরকম গোঙাচ্ছে এবং গোঙানির যে আওয়াজটা তীব্রতর হচ্ছে, যেমন ঘর ঘর করে গোঙাচ্ছে এবং এই তীব্রতর হতে হতে এমন তীব্রতর হচ্ছে যেন তার কানের পর্দা ফেটে যাবে। আর এত ভয়ঙ্কর পরিবেশটা সৃষ্টি হয়েছিল। তো জালাল চাচা এত কিছু মাথায় নিতে পারলো না। তিনি কি করলো, চোখ বন্ধ করে কান দুটো হাত দিয়ে ঢেকে আজান দেওয়া শুরু করলো। এক সময় আস্তে আস্তে শব্দগুলো বাতাসের সাথে মিলে গেল এবং দেখলো যে কোনো বৃষ্টি তো হয়ই নাই, কোনো পানি ছিটে ফোটা নাই। তো জালাল চাচা তখন ভাবলো যে আমি একটু বৃত্তের বাইরে গিয়ে দৌড় দিব। তো জালাল চাচা যখনই বৃত্তের বাইরে পা রাখলো, মনে হয় তার শরীরে একটা বিদ্যুৎ চমকানোর মতো একটা অনুভূতি সে পেল। তখন জালাল চাচা বলল যে না, আমি যদি আজকে বৃত্তের বাইরে যাই তাহলে আমি আজকে নিশ্চিত মারা যাব। তো সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওখানে, মনে হচ্ছিল সবকিছুই যেন নর্মাল, কিছুই ঘটছে না তার সাথে। হঠাৎ করে একটা বাতাসের স্ফুলিঙ্গ যেন চারপাশে ঘুরছে, তার স্ফুলিঙ্গ চারপাশে ঘুরছে এবং বাতাসটা আস্তে আস্তে যেন একটা অবয়বে রূপান্তর হলো। অবয়বটা এমন যে কালো আলখেল্লা পরা এবং চোখ দুটো যেমন রক্তবর্ণ, যেমন চোখ ঠিক রক্তবর্ণ এবং চোখ দিয়ে যেমন লাল বর্ণের বের হয়ে আসতেছে। জালাল চাচা তখন সাহস নিয়ে বলল যে তুমি আমার কাছে কি চাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তখন ওই অবয়বটা কিছু বলল না, শুধু হাসলো এবং হুট করে অবয়বটা মিলিয়ে গেল বাতাসের সাথে। কিছুক্ষণের মাঝখানেই জালাল চাচা দেখলো যে অবয়বটা তার কাছাকাছি এসে শূন্যে বাসে একটি বড় আকৃতির শিয়াল অবয়বটা যেমন এক হাত দিয়ে ধরে আছে। একটু পরে অবয়বটা শিয়ালের মাথাটা দেহ থেকে ছিঁড়ে ফেললো, যেমনটা মনে হয় যে একটি কাগজ যদি আমি মাঝখান দিয়ে বরাবর ছিঁড়ে ফেলি ঠিক তেমন মনে হলো, ছিঁড়ে ফেললো। আর অবয়বটা তার মুখ দিয়ে ওই শিয়ালের দর থেকে রক্তগুলো চুষে চুষে খেলো। খাওয়ার পরে ওই ছুঁড়ে ফেললো এবং মাটিতে যে রক্তগুলো পড়েছিল অবয়বটা জিহ্বা দিয়ে চাটতে লাগলো। আর তখন অবয়বটি প্রথমবারের মতো তার আসল রূপ সশরীরে জালাল চাচার সামনে এসে দেখালো। জালাল চাচা দেখে অত্যন্ত ভয় পেল, কেননা অবয়বটির মুখ ছিল পোড়া আর চোখ দুটো ছিল রক্তবর্ণ, যেন চোখ দিয়ে আলো ঠিকরে পড়বে এরকম রক্ত, আর পুরা গন্ধ আসতেছিল, আর তার সারা শরীরে কাঁটাযুক্ত। তখন অবয়বটি হু হু করে এসে বলল যে তোর পায়ে যে ক্ষতটা হয়েছে কিভাবে হয়েছে তুই জানিস না? পরে জালাল চাচা বলল হ্যাঁ, আমি কিছুদিন আগে বিলে মাছ ধরতে গিয়ে পানির নিচে অথবা কোনো ধারালো কিছুর সাথে লেগে ওখানে কেটে গেছিল। তারপর অবয়বটা বলে যে যখন তো কাটছিল তখন রক্তগুলো পানিতে ভাসছিল, তখন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম আর সেই সময় আমি বাতাসে তো রক্তের ঘ্রাণ পাই। আমি হলাম রক্ত পিচাস, রক্ত খাওয়াই আমার নেশা। যার রক্ত আমার নাকে যায় তাকে আমি খেয়েই ছাড়ি। আজকে তুইও বাঁচবি না। তো পিচাসটা বলে যে আমি এখানে প্রায় 200 বছর ধরে আছি, ওই তাল গাছগুলা দেখছিস আমি ওখানে আমি বাস করি। আমি এখানকার যত গবাদি পশু আছে সবগুলার রক্ত খেয়ে আমি বেঁচে আছি। তোর রক্তের নেশা আমার নাকে গেছিল ওই দিনই, কিন্তু আমি তোকে মারতে পারি নাই। আজকে সেই সময় সুযোগ আসছে, আজকে তোর রক্ত আমি খেয়েই ছাড়ব।
তো ওই যে রক্ত পিছাস, ওটা শূন্যে ভাসতে ভাসতে খুব কুৎসিতভাবে, মানে এত দুর্গন্ধ, আর তার চেহারা দেখে মনে হবে মানে এটা ধরে রাখার মতো না। ওই পিশাচটা শূন্যে ভাসতে ভাসতে প্রায় কাছে, বৃত্তের কাছে আসলো। তখনই জালাল চাচা আল্লাহু আকবার বলে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়লো। তো জালাল চাচা জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে দেখে যে তার চারপাশে স্বপন চাচা, তার স্ত্রী এবং গ্রামবাসী এবং হুজুর ছিল। তো জালাল চাচার যে এতক্ষণ ঘটনাটা ঘটলো, এটা গ্রামবাসী এবং সবাইকে এটা বললো যে কি কি ঘটনা ঘটেছিল ওই দিন, ওই রাতে। তো তারপরে স্বপন চাচা বললো যে না, ওই দিন রাতে আমি আসি নাই, কারণ আমার বাচ্চা অনেক অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল। তো জালাল চাচার স্ত্রী বলল যে ওই দিন তুমি আসাতে আমি স্বপন চাচার বাসায় গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে স্বপন চাচা আছে, তাহলে যে তোমাকে নিয়েছিল ওইকে? তো স্বপন চাচা এটা শোনার পরে বলল যে ওই দিন তো আমি যাই নাই। তো স্বপন চাচা তাড়াতাড়ি গ্রামবাসীদের নিয়ে বিলের দিকে গেল এবং গিয়ে দেখে যে তোমাকে ওই তাল গাছের নিচে সবাই আবিষ্কার করলো বিবস্ত্র অবস্থায়। তো তারপরে এই যে এনে তোমাকে হুজুরে রুকায়া করে হলো, তারপর তোমার এই জ্ঞান ফিরল। তো মর্মান্তিক বিষয় হলো লিসেনার, যে জালাল চাচা জ্ঞান ফিরল, কিন্তু প্রচন্ড জ্বরে সে ভুগছিল এবং অনেকদিন জ্বরে ভোগার পরে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর যখন সে পৃথিবী ছেড়ে চলে গেল, তার মৃত্যুর সময় তার পুরো শরীর সাদা ছিল এবং চোখগুলো লাল রক্তবর্ণ ছিল, এবং এটা দেখে অনেক গ্রামবাসীও খুব ভয় পেয়েছিল। আর স্বপন চাচা যখন যে ঘটনাটি বলছিল, তখন সে শুধু আফসোস করছিল যে ওদিন রাতে যদি আমি জালালের বাসায় যেতে পারতাম, তাহলে হয়তো বা তার এরকম ঘটনা ঘটতো না। তো লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হলো, আমার ঘটনার মাঝখানে বলাতে জড়তা থাকতে পারে, কারণ প্রথমবার আমি ঘটনাটা শেয়ার করলাম, ভুলভ্রান্তি থাকতে পারে। আপনারা আপনাদের দয়া দৃষ্টিতে আমাকে ক্ষমা করবেন ভুলভ্রান্তি থাকলে। আর রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আর ভবিষ্যতে আমি যদি আরো কোনো ঘটনা পাই, অবশ্যই আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, তানভীর হোসেন সাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রাসেল ভাইয়ের কাছে এবং ভূত.com এর ময়মনসিংহ স্টুডিও থেকে মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লুকোচুরি You will never be alone.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যারা ইউটিউবে শুনছেন, তারা কেন যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অনেকেই, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। যদি আপনাদের জানা থাকে কমেন্ট সেকশনে লিখবেন। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ভালো আছি। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, তাই জিজ্ঞাসা করলাম না যে আপনি কেমন আছেন। আমি ব্যক্তিগত কারণে আমার নাম ও ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের নাম গোপন করছি। সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনাটি নাটোর জেলার সিংড়া থানা থেকে বলছি। আমি আমার গ্রামের নামটা উল্লেখ করছি না। ঘটনাটি আমার জন্মের আগে ঘটেছিল। এটা আমি আমার যখন 10 বছর বয়স, তখন আমার দাদিমণির কাছ থেকে শুনেছি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের বাসাটা ছিল শহর থেকে একটা ছোট্ট গ্রামের ভিতরে ছিল বাসাটা। তো ঘটনাটা মেইনলি আমার আব্বুর চাচাতো ভাইয়ের সাথে ঘটে, মানে আমার একটা কাকুর সাথে ঘটে। তো ওনার ফ্যামিলির সবার সাথে ঘটনাটি ঘটেছে প্রায়। তো উনি যখন বিয়ে করেন, ওনার ওয়াইফ প্রেগনেন্ট হন। তো প্রেগনেন্ট অবস্থায় কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। যখন ডেলিভারির সময় ওনার বাচ্চাটা মারা যায়। তো ওনারা কি করেন, বাচ্চাটা মারা যাওয়ার পরে ওনারা বিষয়টা গোপন রাখেন এবং রাতের বেলায় ওনারা ওই বাচ্চাটাকে দাফন না করে ওনাদের বাড়ির পাশে যে বাগান ছিল, ওই বাগানে পুঁতে দেন। তারপর ওখান থেকে চলে আসেন।
এরপর 1-1.5 বছর কেটে যায়, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই কেটে যায়। তারপর ওনার স্ত্রী যখন আবারও গর্ভবতী হন, তখন পরবর্তীতে যখন ডেলিভারির সময় আসে তখন ওনার ওই বাচ্চাটাও মারা যায়। তো ওনারা এবারও ফার্স্ট বাচ্চাটার মতো এবারও ওই বাচ্চাটাকেও মানে ওইখানে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে ওনারা ওইখান থেকে চলে আসেন। এরপরে আবারও 1-2 বছর কেটে যায়। তারপরে ওনারা আবার বেবি নেন। বেবি নেওয়ার পরে এই বাচ্চাটাও মারা যায়। ওনারা আবারও ওই বাচ্চাটাকেও ওইখানে পুঁতে দেন। তারপরে ওইখানে একটা তাল গাছ লাগাই দেন। দেওয়ার পরে ওনারা এর মধ্যে আর বাচ্চা নেন নাই। পরবর্তীতে 3-4 বছর পরে ওনারা বাচ্চা নেন এবং বাচ্চাটা ভালোভাবেই হয়, মেয়ে বাচ্চা হয়। এভাবে চলতেছিল, দিন চলতেছিল, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই চলতেছিল। তো আমার ওই কাকু মাছ ধরতে খুব ভালোবাসতো। তো মাছ ধরতে একদিন উনি রাতের বেলায় মাছ ধরতে গেছিলেন। তো উনি মাছ ধরতে যখন যাইতেন তখন ওনার ছোট ভাইকে নিয়ে মাছ ধরতে যাইতেন। তো উনি যখন মাছ ধরতে গেছেন তখন ওই যে তাল গাছ ছিল, ওই তাল গাছটার ওইখানে পানি আসতো বন্যার। তো ওইখানে অনেক ভালো মাছ পাওয়া যাইতো। উনি ওইখানে মাছ ধরতেছিলেন আর ওনার ছোট ভাই একটু দূরে ওনার থেকে মাছ ধরতেছিলেন। তো মাছ ধরতে ধরতে উনি হঠাৎ শুনতে পান যে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। তো উনি কি করেন, প্রথমে ভাবেন যে এমনিতে হয়তো মনের ভুল, তাই উড়িয়ে দেন কথাটা, বিষয়টা গায়ে লাগান না। কিছুক্ষণ পরে উনি মাছ ধরতেছিলেন, কিছুক্ষণ পরে হঠাৎ আবারও শুনতে পান সেই বাচ্চার কান্নার আওয়াজ। এবার তিনি একটু ভয় পান। তারপরে উনি মানে তাল গাছের ওদিক থেকে সাউন্ডটা আসছিল। তো উনি তার হাতে থাকা টর্চ লাইট, আমরা জানি যে মাছ ধরতে গেলে যে টর্চ লাইটটা ইউজ হয়, ওই টর্চ লাইট উনি ওই তাল গাছের দিকে যখন ধরেন তখন উনি কিছু দেখতে পান না। তো উনি একটু ঘেমে যান, উনি একটু ভয় পান, ঘাবড়ে যান। তারপরে উনি ওইখান থেকে ভয় চলে যাচ্ছিলেন, তখন উনি আবারও শুনতে পান কান্নার আওয়াজ। তো এবার তো উনি প্রচন্ড ভয় পান। ভয় যখন উনি একটু লাইটটা তাল গাছের দিকে ধরেন তখন উনি দেখতে পান যে ওইখানে একটা মানে বাচ্চা আকৃতির অবয়ব হবে, ছোট হামাগুড়ি দিয়ে তাল গাছ বেয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। আর বাচ্চারা কান্না যেরকম সাউন্ড হয় না, ওইরকম কান্নার সাউন্ডের মতো মানে করে উপরের দিকে উঠে যাচ্ছে। তো উনি এটা দেখে তো প্রচন্ড ভয় পান। ভয় পেয়ে ওনার ভাইকে চিৎকার করে ডাক দেন। এরপর ওনার ভাই আসে এবং ওনার ভাই আর উনি বাসায় চলে যান। এভাবে তারপরে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি রাসেল ভাইয়া। তারপরে কি হয়, তার 3-4 বছর পর ওনার ছোট ভাই বিয়ে করার পর ওনার ওয়াইফের সাথে ঘটনাটি ঘটে, মানে ছোট ভাইয়ের ওয়াইফের সাথে, মানে আমার ছোট চাচিমণির সাথে ঘটনাটি ঘটে। একদিন রাতে ওই ছোট কাকু আর বড় কাকু মাছ ধরতে যায়। তো ছোট চাচিমণি রুমে একা ছিল, ঘুম পাড়তেছিল। কি হয়, উনি যখন মাঝরাতে ঘুম পাড়তেছিলেন তখন হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়। মানে জানালার নক করলে যেরকম ঠক ঠক সাউন্ড হয়, ওই রকম সাউন্ড আসতেছিল জানালার ওই পাশ থেকে। তখন ওনার ঘুম ভেঙে যায়। তখন উনি ঘুম থেকে উঠে খাটের উপরে বসেন। বসার পরে উনি মানে খুঁজতে থাকেন যে শব্দটা কোথা থেকে আসতেছিল। তো উনি শব্দটা আর পান না। একটু পরে যখন উনি আবার ঘুমাবেন তখন উনি সেম শব্দ ওনার দরজার কাছ থেকে পান, ঠক ঠক সাউন্ড, যেরকম দরজা নক করলে যেরকম সাউন্ড হয় ওইরকম সাউন্ড। তো উনি তো একটু ঘাবড়ে যাওয়ার পর উনি জিজ্ঞেস করেন যে কে, কিন্তু বাইরের পাশ থেকে কোনো ধরনের কোনো অ্যান্সার আসেনি। তো উনি তখন নতুন বউ ছিলেন, তখন মানে একটু ভয় পাওয়ারই কথা, নতুন বাড়ি, তখন উনি একটু ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে উনি সাহস করেননি দরজা খুলে দেখার যে কে বাহিরে। তো উনি আবার ঘুমিয়ে পড়েন। এরপরে সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন উনি ওনার শাশুড়িকে এবং ওনার যাকে জিজ্ঞেস করেন যে রাতের বেলায় কেউ কি আমার দরজা নক করছিল। তখন ওনারা বলেন যে মাঝরাতে কেন আমরা তোমার দরজা নক করবো, আমরা তো ঘুম পাড়তেছিলাম। তখন উনি তো ভয় পেয়ে যান, সবাইকে সব ঘটনা খুলে বলেন। তখন ওনার শাশুড়ি বুঝতে পারেন বিষয়টা। এরপর আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটে না। তারপরে তার 3-4 মাস পরে কি হয়, ছোট চাচিমণি আবারও কাকু ছোট চাচিমণিকে রেখে মাছ ধরতে যায়। তো ছোট চাচিমণির রুমে একাই ছিল, সেদিনও ঘুম পাড়তেছিল রাতের বেলা। তো মাঝরাতে চাচিমণির ওয়াশরুমে যাইতে হবে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য উনি উঠেন। ওনাদের বাসাটা ছিল কেমন, 3টা রুম ছিল, আর সামনে ছিল বারান্দা, তার নিচে ছিল উঠান, বড় উঠান। উঠানের এক পাশে ছিল ওয়াশরুম। তো উনি ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হলেন তখন কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই। উনি কাউকে ডাকেন উনি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো উনি ওয়াশরুমে গেলেন, সাবধানে গেছেন, কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যাটা হয় ওয়াশরুমের ভিতরে। মানে ওয়াশরুমে যখন উনি ছিলেন তখন উনি নোটিস করেন যে বাহিরে কেউ হাঁটাহাঁটি করতেছে, কারো পায়ের সাউন্ডে
যেরকম সাউন্ড আসে ওরকম সাউন্ড বাইরে হচ্ছে। তো উনি ভাবলেন যে হচ্ছে বাসার কেউ হয়তো ওয়াশরুমে আসবে, তার জন্য হয়তো হাঁটাচলা করতেছে বাহিরে এরকম। কিন্তু তখন উনি ভয় পায়, যখন দরজা খুলে তখন যখন দেখেন যে বাহিরে কেউ নাই, তখন উনি প্রচন্ড ভয় পান। দোয়া কালমা পড়ে ফু দিতে দিতে উনি রুমের মধ্যে চলে আসেন। তো পরে সকালবেলা সবাইকে ঘটনা বললে সবাই তো বুঝতে পারে বিষয়টা কি, প্যারানর্মাল কোনো একটা ঘটনা হবে এরকম বুঝতে পারে। পরবর্তীতে রাসেল ভাই আর এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এরপর কাকুরা ওই যে মানে ওনাদের বাগানটা যেখানে বাচ্চা পুঁতে রাখছিল তাল গাছ সহ ওই বাগানটা একটা লোকের কাছে বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার পরে ওই লোক ছিল আর ওই লোকের ওয়াইফ ছিল ওনাদের ফ্যামিলিতে। তো ওই লোকেরা কি করে, ওই বাগানটা পরিষ্কার করে, জঙ্গল ছিল এখানে, জঙ্গল পরিষ্কার করে বাড়ি বানায়, ওনাদের বাসা করে, একটা টিনের বাসা ছিল মেনলি ওইটা, আর ওইটার চালও টিনের ছিল। তো ওনারা বাসা করে, বাসা করার পর ওইখানে ওনার ওয়াইফ আর উনি থাকতেন। তো কিছুদিন ওইখানে ভালোই চলতেছিল সবকিছু, কিছুদিন কোনো প্রবলেম হয় নাই। এরপরে কি হয়, ওনারা কিছুদিন পর থেকে সমস্যার সম্মুখীন হয়। সেটা হচ্ছে কেমন সমস্যা, যে রাতের বেলা ওনারা ঘুমায় থাকতো আর মাঝ রাতেই কেউ জোরে জোরে চালের উপর ঢিল ছুড়লে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ হতো, মনে হচ্ছে চাল ভেঙে যাচ্ছে, মানে এরকম সাউন্ড হতো, জোরে জোরে ঢিল ছুড়লে, বড় বড় ঢিল ছুড়লে যেরকম আওয়াজ হয় ওরকম। তো ওনারা তো বিষয়টা ভয় পান প্রথম, পরবর্তীতে প্রতিনিয়ত এরকম ঘটতে থাকে। পরে ওনারা বেশি একটা গায়ে লাগান না, সকালে ঘুম থেকে উঠলে দেখেন যে হচ্ছে কোনো ঢিল নাই, কোনো কিছু নাই, এমনিতেই সাউন্ড হতো রাতের বেলা এরকম। তো ওনারা দোয়া কালমা পড়ে পড়ে আবার ঘুমায় পড়তেন। একদিন কি হয় রাসেল ভাই, একদিন একটু ব্যতিক্রম ধরনের ঘটনাই ঘটে। সেটা হচ্ছে উনি আর ওনার ওয়াইফ ঘুমাইছিলেন, মাঝ রাতে ওনাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে ওনারা তাকায় দেখেন যে ওনাদের বাসার চালে আগুন ধরে গেছে। তো ওনারা চিৎকার করতে করতে যখন ভয় পাই গেছে, অনেক চিৎকার করতে করতে বাসার বাহিরে আসেন। আসার পর দেখেন বাসার পরিবেশ সব নরমাল। পরে ওনারা তো প্রচন্ড ভয় পায়, ওনারা আর সাহস করেননি সেদিন ওনাদের রুমের মধ্যে গিয়ে ঘুমানোর। তো ওনারা চলে আসেন আমার যে দাদিমণির কাছ থেকে, মানে ওই জায়গাটা কিনছিলেন ওই দাদিমণিদের বাসায় চলে আসেন, মানে ওই কাকুদের বাসায়। আসার পর দাদিমণি আর কাকুদেরকে সবাই সব ঘটনা খুলে বলার পর দাদিমণি বুঝতে পারে বিষয়টা। তারপরে বুঝতে পারার পরে দাদিমণি ওনাদেরকে বলে আজকে আমাদের বাসায় থাকতে। পরে ওনারা দাদিমণিদের সাথেই রাতটা কাটায়। পরের দিন সকালবেলা ওনারা বলে যে তোমাদের জমি তোমরা ঘুরায় নাও আর টাকা আমাদেরকে দিয়ে দাও। পরবর্তীতে দাদিমণি ওনাদের জমি ওনাদেরকে দিয়ে দেয় আর টাকা দিয়ে দেয় আর জমি ঘুরায় দেয়। পরে ওনারা এখান থেকে চলে যায়। এরপর এরকম সমস্যা করার কারণে দাদিমণি কি করে, দাদিমণি হুজুরের কাছে যায়। যাওয়ার পরে হুজুরকে বলে এরকম বিষয় এরকম হয়েছে। তো হুজুর বলে যে ওইখানে গরু কুরবানি দিতে দিয়ে ওইখানে গরুর যে কুরবানির রক্ত হবে ওইটা পুঁতে রাখতে। তো ওনারা এটাই করেন। করার পরে আল্লাহ দিলে কোনো সমস্যা হয় নাই, কিন্তু সমস্যা আরেকটা হয়। সেটা হচ্ছে আমি জন্মের পরে, মানে যখন আমার 9 বছর 9.5 বছর বয়স, তখন এর মধ্যে সবকিছু স্বাভাবিক ছিল। এখানে আমাদের এলাকার লোকজন এখানে যাইতো গরমের সময় অনেক বাতাস হইতো এখানে। তো গরম লাগলে সবাই ওইখানে যা বসে থাকতাম আমরা, ভালো লাগতো। আমি ছোট থেকে ওইখানে অনেকবার গেছি। আমরা ওইখানে প্রায় প্রতিনিয়ত যাই, বসে থাকি, খেলাধুলা করি, ছোটরা বড়রা বসে থাকে এরকম। কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন দুপুরবেলা, খাড়া দুপুরবেলা যেটা বলে ওই টাইমটাই, আর মাগরিবের আজানের টাইমটায় ওইখানে যাইতাম না, কারণ ওইখানে যেতে সবাই নিষেধ করতো, খারাপ জায়গা বলতো এরকম আর কি। একদিন কি হয়, আমি আমার 2 চাচাতো বোন আর আমার একটা ফুফাতো ভাই খেলাধুলা করতেছিলাম আমাদের ওই বাগানটায়, খেলাধুলা করতেছিলাম। করতে করতে ওইখানে কি হয়, আমাদের আবার তেঁতুল গাছের ডাল কাটছে সেদিন। তো তেঁতুল গাছের ডালগুলো কি করছে, ওনারা কাইটা আমার আব্বুরা ওই ডালটা ওই আপনার তাল গাছের ওইখানে রেখে দিছে। তো আমরা তো ছোট মানুষ, আমরা তো বুঝি না, আমরা ওই দিক দিয়ে খেলাধুলা করছি, ওইখানে তেঁতুল গাছের ডাল রাখছি, তেঁতুল পাড়ছি, ডাল থেকে ছিঁড়া ডালে বসে খেলছি। তো তখন কোনো প্রবলেম হয় নাই, প্রবলেমটা মনে করেন কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। কিন্তু সন্ধ্যা আজান যে পার হয়ে গেছে এটা আমরা খেয়াল করি নাই। তো যার ফলে মনে করেন আমার আম্মুরা চলে আসছে ডাকতে যে চলো বাসায় যাবে না এখন। তো পরে আমরা বাসায় চলে যাই, যে যার বাসায় চলে যাই। সমস্যাটা আমাদের কারোর সাথে না হলেও সমস্যাটা হয় মেনলি আমার ওই ফুপির ছেলের সাথে, যে আমাদের সাথে ছিল। ওই কি করে, যে ওই নাকি যখন বাসায় চলে যায় তখন হাত মুখ ধুয়ে পড়তে বসছে। তো পড়তে বসার পরে ওনার
পড়তে বসার পরে ওই হচ্ছে যে ওই যখন পড়তে বসছিল তখন মানে পড়তেছিল ওই, আর আমার দাদিমণি নামাজ পড়তেছিল, তখন এশার আজান দিছে। বিষয়টা মানে ওর সাথে যে বিষয়টা ঘটে সেটা এশার আজানের পরে ঘটে। তো দাদিমণি নামাজ পড়ে উঠছে, উঠা দেখে ওর কাছে যা দেখে ও পড়তে পড়তে কান্না করতেছে। তো দাদিমণি তো হঠাৎ ওর কান্না দেখে ওর কাছে যায়, তখন ওর দাদিমণিকে বলতেছে আমি মাছ খাবো, পুঁটি মাছ খাবো, নেকা নেকা সুরে বলতেছে যে মাছ খাবো, পুঁটি মাছ খাবো, নানিমণি আমাকে মাছ আইনা দাও, পুঁটি মাছ আইনা দাও, ওই যে তাল গাছ আছে তাল গাছের ওইখানে পুঁটি মাছ আছে, আমাকে পুঁটি মাছ আইনা দাও, আমি পুঁটি মাছ খাবো, এরকম বলতেছে। তখন দাদিমণি অজু অবস্থায় ছিল, দাদিমণি ভয় পায় যদিও, কিন্তু একটু স্বাভাবিক হয়ে দাদিমণি ওকে ধরে, আর ফুপিও ছিল, ওকে ধরে আমাদের এলাকায় মসজিদ ছিল, মানে ওই মসজিদের ইমামের কাছে ওকে নিয়ে যায়। তারপরে ইমাম হচ্ছে ওকে ঝাড়ফুঁক করে দেয়, ইমামকে বলে যে এরকম এরকম ঘটনা, আবল তাবল বকতেছে দাদিমণিরা। তো ইমাম ওকে ঝাড়ফুঁক করে দেয়, পানি পড়া দেয়, পানি পড়া খাওয়ার পর থেকে এখন আল্লাহ দিলে সুস্থ আছে ওই। আর এরপর ওর সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, আর আমাদের এলাকার কারোর সাথেই কোনো ধরনের ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন, আর আল্লাহ হাফিজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। এই মুহূর্তে বিদায় নিতে হবে আমাকে। কথা হবে আবারও, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।